রাত 12:30। সবাই এয়ারপোর্টে চেকিং শেষে বসে আছে। অর্ণব অরহানকে জিজ্ঞাসা করলো, ভাইয়া, হঠাৎ এত জরুরি ভিত্তিতে সুইজারল্যান্ড যাচ্ছ কেন? এতদিন তো ঘর থেকে বের হননি, আবার আমাদের নিয়ে যাচ্ছেন? অরহান মুচকি চেয়ে বলল, সবাই তো এতদিন একজনকে হারানোর শোক পালন করছো, তাই একটু রিফ্রেশমেন্ট সবার দরকার। এজন্য বাইরের দেশে তোমাদের নিয়ে ঘুরতে যাচ্ছি। জাহিদ, রিয়াদ, লোবনা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। অর্ণব সবার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে উঠল, আপনারা আমার সাথে মজা করছেন কেন? আপু থাকলে এতক্ষণে কেউ আপনারা এমন করার সাহস পেতেন না। এই কথা বলে অর্ণব হঠাৎ চুপ। অরহান অর্ণবের দিকে তাকিয়ে ওর অবস্থা বুঝতে পেরে বলল। আপুকে খুব মিস করো, তাই না? অর্ণব মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। অরহান বলল, দেখো, মানসিকভাবে তৈরি হও। আমরা যেখানে যাচ্ছি নিশ্চয়ই সেখানে যাওয়ার কোনো কারণ আছে অর্ণব। তোমার আপু অনেক সাহসী আর শক্ত মনের মেয়ে। সে কখনো তার কাজ কারোর জন্য ফেলে রাখেনি, আর ভবিষ্যতেও রাখবে না। তোমার আপু কখনোই তোমার হাত বিপদের ভিতর ছেড়ে দিয়ে যায়নি, বরং শক্ত বেষ্টনীতে আমাদের সবাইকে ঘিরে রেখেছে এখনো। তাই আমরা সবাই এখনো ভালো আছি। তাই আমরা সবাই এখনো ভালো আছি। তোমার আপু খুব দূরদর্শী চিন্তাধারার মেয়ে অর্ণব। অর্ণব ছল ছল চোখে অরহানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, কোনো মিরাকেল কি ঘটাতে পারে না? আপু কি ফিরে আসতে পারে না? অরহান অর্ণবের মাথায় হাত রেখে বলল, হয়তো হতে পারে মিরাক্কেল। দোয়া করো যেন তোমার আপুকে খুঁজে পাই। আমার বিশ্বাস তোমার আপু আমাদের আশেপাশে আছে, শুধু তাকে খুঁজতে হবে। অর্ণব অরহানের কথা শুনে অবাক হয়ে অরহানের দিকে তাকিয়ে থাকলো। মানিক বসেছিল ওর রুমের একটা চেয়ারে আর বসে বসে আলিয়ার কথা ভাবছিল। আজ 2 বছর হয়ে আসলো আলিয়া ছাড়া তাদের টিম চলছে। আলিয়া বলে যাওয়া প্রত্যেকটা কথা আলিপার সে মেনে চলেছে। যদি কোনোভাবে তাদের বোন সমতুল্য মেয়েটা ফিরে আসতো। মানিকের ভাবনার ভিতরে আলিফ রুমে ঢুকে মানিক বলল, ভাই তুই বসে বসে ম্যামকে নিয়ে ভাবছিস, আর ওইদিকে জাহিদ স্যার, রায়ান স্যার, রিয়াদ স্যার, লোবনা ম্যাম আর অর্ণব সুইজারল্যান্ড গেছে লুকিয়ে। মানিক চিন্তাত হয়ে বলল, এতদিন পর ওরহান স্যার বাসা থেকে বের হলো, তারপর তাদের নিয়ে আবার সুইজারল্যান্ড, কাহিনী কি? তাদের তো বাসা থেকে বের হওয়া উচিত না, গার্ড ছাড়া। গোপন সূত্রে জানলাম স্যার কাউকে খুঁজতে যাচ্ছে। মানিক এই কথা শুনে শকড হলো। মানিক বলে উঠল, ফোর্স রেডি রাখ ভাই, স্যার যেদিন ফিরে আসবে সেদিন এয়ারপোর্টে যাব। আলিফ বলে উঠল। হঠাৎ ফোর্স রেডি রাখতে বলছিস কেন? মানিক বাঁকা হেসে বলল, স্যার যাকে খুঁজতে গেছে তার নিরাপত্তার জন্য। আর হ্যাঁ, ম্যামের ফ্যামিলির নিরাপত্তা আরও বাড়িয়ে দে। এখন শারমিন বেগম নিজের পিঠ বাঁচাতে যে কোনো কিছু করতে পারে। আলিফ মাথা চুলকিয়ে কিছু না বোঝাই বলল, ঠিক আছে। বলেই চলে গেল। মানিক বুঝতে পারলো তাদের আগুন রানী ব্যাক করবে। এবার তার রাজ্যে স্বয়ং রাজার হাত ধরে। কিন্তু সে কি সত্যিই বেঁচে আছে? নয়তো যে মানুষটা এতদিন ঘর থেকে এক পাও বের হয়নি নিজের প্রিয়সীর হারানোর বেদনায়, সে হঠাৎ বের হয়ে সুইজারল্যান্ড, জিনিসটা সত্যিই চিন্তার বিষয়। সুইজারল্যান্ডের এয়ারপোর্টে নেমে অরহানরা একটা হোটেলে উঠল। কিছুক্ষণ রেস্ট নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চ করে বের হলো ঘুরতে। উদ্দেশ্য জেনেভা শহরে যেহেতু তারা আছে, তাই জেনেভা শহরে আশেপাশে ঘুরবে। তাই সবাই একসাথে হাঁটতে শুরু করলো। জাহিদ বলে উঠল, আদৌ যেই উদ্দেশ্যে এসেছিস তা কি পাবি ওরান? অরহান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আশা রাখতে দোষ কি বলো? বিশ্বাসের মিলাই বস্তু, কথায় আছে না? দেখি কথাটা কতটুকু সত্য হয়। হঠাৎ ওদের কথার মাঝে দেখলো লুবানা দু কদম ওদের থেকে এগিয়ে ছলছল চোখে দূরে তাকিয়ে আছে। জাহিদ আর রিয়াদ ওকে দেখেই বলে উঠল। তোমার বাবার কি হলো? লুবানা অরহানের দিকে একবার তাকিয়ে আর একবার সবার দিকে তাকায়, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, কান পেতে একটু মনোযোগ দিয়ে শোনো। কেউ গিটার বাজাচ্ছে ওই দূরের বেঞ্চে বসে। সুরটা বোঝার চেষ্টা করো। সবাই লুবানের কথা মতো কান খাড়া করতে একটা গিটারের টুংটাং শব্দ শুনে কান পাতলো ভালো মতো। তারপর যার আওয়াজ শুনলো তার শুনে সবাই থ মেরে দাঁড়িয়ে থাকলো, দূরের বেঞ্চটার দিকে তাকিয়ে থাকে।
तर पाए मुझे तेरी सभी बातें, एक बार ओ दीवानी, झूठा है सही पैर तो कर। मैंने भूला नहीं हंसी मुलाकातें, बेचैन करके मुझको मुझसे यूं ना पहली नजर। रूठेगा ना मुझसे मेरी साथ निभाए वादा कर, तेरे बिना मुश्किल है जीना मेरी मेरे दिल पर जरा जरा। এইটুকু গেয়েই কাশতে শুরু করলো হিজাব দ্বারা মাথা আবৃত নারীটি। পাশে দু বাচ্চা কোলে নিয়ে মহিলা বলে উঠল। কি হয়েছে মা? তোর কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে মা বল? নারীটি কাশতে কাশতে অনেক কষ্টেই বলল। মা, আমার তোমার ছেলের চেহারা চোখের সামনে আবছা আবছা আসছে মা, কিন্তু তার চেহারা ফুল কেন আসে না মা? আমি তাকে মনে করতে চাই মা। এই দুই বাচ্চা তার বাবার আদর থেকে বঞ্চিত হচ্ছে মা। সবকিছু কেন আমার সামনে স্পষ্ট হয় না মা? বলতে বলতে নাক দিয়ে রক্ত বের হতে শুরু করলো নারীটির। বাচ্চা কোলে নিয়ে থাকা মহিলাটি হিজাব পরিহিত মেয়ের নাক দিয়ে রক্ত বের হতে দেখে আঁতকে উঠেই বলল। মারে, তোর নাক দিয়ে রক্ত বের হচ্ছে আবার? এখন আমি কি করি? ফোনটাও তো আনিসনি। নারীটি অস্পষ্ট চোখে তাকিয়ে বলল। মা, ছোটুকে যেভাবে হোক আসতে বলো। বলে বেঞ্চের উপর ঢলে পড়ে জ্ঞান হারিয়েছে বয়স্ক মহিলা এমনি অসুস্থ। তারপর ছোট দুই নাতিকে নিয়ে তার ছেলের বউকে নিয়ে যেন বিপদে পড়ল। এদিকে গান শুনে অরহানরা এক পা দুপা করতে করতে প্রায় কাছে এসে পড়েছিল। তখন ওই মহিলা কিছু দূরে অরহানদের দেখে বাচ্চা দুটোকে বেবি ট্রলিতে বসিয়ে দেয়। অরহানের কাছে ছুটে গেল। অরহান, জাহিদ, রিয়াদ, লোবানা, অর্ণব কিছুটা ভুরু কুঁচকে তাকালো সামনের মহিলাটির দিকে। বয়স্ক মহিলাটি কান্না ভেজা কণ্ঠেই বলল। বাবা, তোমরা কি বাঙালি? জি। আমায় একটু সাহায্য করো না বাবা, আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। বাসা থেকে আসার সময় ফোন আনতে মনে নেই। ছোট দুটো নাতিকে নিয়ে একা কি করব বুঝতে পারছি না। এখনই মেয়েটাকে হসপিটালে নিতে হবে, নয়তো মেয়েটার কষ্ট হবে। অরহান তখনও মহিলাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহিদ অরহানের দিকে তাকিয়ে দেখলো অরহানের স্বাভাবিক লাগছে না। লোবানা বলল। আন্টি, আমি একজন ডাক্তার, আমি দেখছি, চলুন। লোবানার সামনে পা বাড়াতে যাবে তার মধ্যে অরহান হাতের ব্রেসলাইট থেকে জোরে জোরে ভিপ ভিপ শব্দ হচ্ছে দেখে সবাই অবাক হয়ে গেল। কাউকে কিছু না বলে অরহান ওই বেঞ্চের দিকে ছুটে গেল। অরহানের দেখাদেখি জাহিদ, লোবানা, রিয়াদও বেঞ্চির দিকে চলে গেল। অরহান বেঞ্চির উপর থাকা নারীটিকে দেখে বলল। আলেয়া। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অর্ণব তো বেঞ্চের কাছে যেয়ে বসে কাঁদতে কাঁদতেই ডাকলো। এই আপু, চোখ খোল। দেখো, তোমাকে আমি এসে গেছি তো। তাকাও আপু, কি হয়েছে তোমার? লুবনা আপুর কিছু করো না প্লিজ। লোবানা চোখের পানি মুছে আলিয়ার কাছে গেল। অরহান মহিলাটির দিকে তাকিয়ে বলল। ও আমার মেয়ে, কি করে হয়? সত্যি করে বলুন, ওকে কি আমরা কেউ আটকে রেখেছেন? ওর এই অবস্থা কেন? মহিলাটি কান্না করতে করতেই বলল। আসলে বাবা, আমিও অসুস্থ মানুষ। আমার পরিচিত মানুষদের আমি চিনব না, কারণ আমি দীর্ঘদিন এক জায়গায় বন্দি ছিলাম। শুধু এইটুকু মনে আছে, আমার একটা ছেলে আর একটা মেয়ে ছিল। ওরা যখন খুব ছোট তখন আমি কিভাবে যেন হারিয়ে গিয়েছি। আমার ছেলেকে আমি চিনব না। এখন তো অনেক বড় হয়েছে, দেখিনি কখনো। আমার ছেলের নামটা জানি শুধু, ওরহান রেজওয়ান খান। আর তার বউ হচ্ছে ও। আর এই হচ্ছে আমার ছেলের দুই বেবি, ওহি আর অলি। আসলে আমার বৌমা তো একটা অ্যাক্সিডেন্ট করেছিল, তাই তার মাথায় রক্ত জমাট হয়ে আছে। তাই সব কথা মনে থাকলেও কারো চেহারা তার মনে নেই। যখন কিছু মনে করতে মাথায় চাপ দেয় তখনই এই অবস্থা হয় বাবা। মেয়েটা আর কিছুক্ষণ এভাবে থাকলে ক্ষতি হবে, একটু সাহায্য করো।
মহিলার কথায় লুবানা সহ সবাই হতভম্ব হয়ে গেল। অরহান তো কথার ভাষায় হারিয়ে ফেলল। এসেছিল একজনকে খুঁজতে, কিন্তু পেল অনাকাঙ্ক্ষিতভাবে আরো তিনজনকে। জাহিদ আর রিয়াদ অরহানকে জড়িয়ে ধরল। অর্ণব উঠে বাচ্চাদের কাছে গেল। বাচ্চা দুটো শান্ত হয়ে বসে মায়ের দিকে তাকিয়ে হাত খাচ্ছে। লুবানা শুধু আলিয়ার মাথার কাছে দাঁড়িয়ে জড়িয়ে আসা গলায় বলল, ভাইয়া, ভাবিস আর সবকিছু চিন্তা করিস পরে। আগে আলিয়াকে হাসপাতালে নিতে হবে। ওর নাকের রক্ত পড়া বন্ধ হচ্ছে না। অরহান তার মায়ের দিক থেকে চোখ সরিয়ে বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে আলিয়ার কাছে দিয়ে ওকে সযত্ন বাজা কোলা নিয়ে হাঁটতে শুরু করলো। আজ তার জীবনের সবচাইতে খুশির দিন হলেও খুশি হতে পারছে না। এক, তার মাকে এখানে আশা করেনি। দ্বিতীয়, আলিয়ার অবস্থা দেখে সবকিছু তার কাছে ধোঁয়াশা লাগছে। সুইজারল্যান্ডের এক হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে জাহিদ, অরহান, রিয়াদ আর অরহানের মা তানিমা মির্জা। তা থেকে কিছু দূরে লুবানা আর অর্ণব দুটো বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই কবির এক প্রকার দৌড়ে এসে তনিমার সামনে দাঁড়িয়ে বলল, পপি, সিস কোথায়? ভিতরে? কেন তোমরা না বলে বাসার বাইরে বের হয়েছো? বলো তো। জানোই তো শত্রুরা পেতে থাকে। আর বলতে পারল না কবির। সামনে তাকে চোখ জোড়া চড়ক গাছে উঠে গেল। পিছনে কাউসার মির্জা দাঁড়িয়ে চুপচাপ ছিল। অরহান লোবানাকে কিছু ইশারা করতেই লোবানা তনিমা মির্জাকে সেখান থেকে নিয়ে যায়। তারপর অরহান দু হাত পকেটে গুজে কাউসারের সামনে গিয়ে বলল, আমার ওয়াইফ বেঁচে আছে, কিন্তু আমি জানি না আমার মা তোর কাছে ছিল, তাও জানাসনি। আমার এক ছেলে, এক মেয়ে পৃথিবীর আলো দেখেছে। আমি জানতেও পারলাম না কেন এমনটা করলি। কেন আমাকে এত আঁধারে থাকতে হলো? হোয়াই? শেষ কথায় কাউসার শার্টের কলার চেপে ধরে বলল। কাউসার ভাবলেশীনভাবে অরহানের দিকে তাকিয়ে বলল, ব্রো, তোমার সৎ মাকে যে এইসব কথা জানতে চাইবে। আজ 2টা বছর ধরে তার ভাড়া করা গুন্ডাদের থেকে বাঁচতে যাযাবরের মতো ওদের সুরক্ষার জন্য এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াতে হচ্ছে। অরহান দাঁত চিবিয়ে বলে উঠল। তাই বলে কি একটা খবর দিতে পারতি না? কাবির অবস্থা বেগতিক দেখেই বলল, ব্রো, শান্ত হও, সব বলছি। প্লিজ কুল ডাউন। অরহান আর কিছু না বলে করিডোরের চেয়ার মাথা নিচু করে বসল। কবির কিছুক্ষণ চুপ থেকে আলিয়ার কেবিনের দিকে তাকিয়ে বলল, ওখানে যে নারীটি শুয়ে আছে সে শুধুমাত্র একজন ফাইটার নয়, বরং একজন মহিষীও বটে। সেদিন আপনার সৎমা আর শীষের মা শীষকে যখন কথা শুনিয়েছিল, তখনই আমি আর ভাই বুঝতে পারি শীষ তার উপর এত বড় অপবাদ মেনে নিবে না। তাই পাশ থেকে আমরা কেটে পড়ি। ভাই আগে থেকে রেডি ছিল তার টিম নিয়ে। যদি কোনো বিপদের আভাস পায় তো তুহিনকে জানাবে। শীষ যখন হাউজে ঢুকে, ভাইও শীষের পিছে পিছে খুব সাবধানে ঢুকে। তার আগে আমি ফার্ম হাউজের পিছনে গিয়ে তুহিন আর কিছু গার্ড নিয়ে গাড়িতে অপেক্ষা করি, আর ভাইয়ের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট থাকি। শীষ যখন সময় নেই দেখে সাথে চলে যায় নিজেকে বাঁচাতে, ছাদ থেকে লাফ দিতে। ঠিক তখন শারমিন আর ভাড়া করা লোক শীষের পিছন থেকে শীষের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। ভাই উপরে উঠে শীষকে লাঠি দিয়ে মারতে দেখে লোকটাকে শ্যুট করে। আমাকে বলে সে শীষকে নিয়ে ছাদ থেকে লাফ দিবে, নিচে যেন কিছু পেতে দেই। আমি গার্ডদের নিয়ে তিরপল ধরলে ভাই সেদিন শীষকে বাঁচিয়ে নেই। কিন্তু আমরা সেখান থেকে বেশি দূর যেতে পারিনি। তার আগেই ফার্ম হাউসে বিস্ফোরণ ঘটে। তাতে আমরা সবাই কিছুটা আহত হই। কিন্তু আমাদের চিন্তা ছিল শীষকে নিয়ে। শীষকে মাথার পিছনে আঘাত করার ফলে শীষের মাথার পিছনে রোগের চাপ পড়ে। তাতে শীষের মাথার রক্তক্ষরণ জমাট বাঁধে। শীষের সেফটির কথা ভেবে আমরা শীষকে আমাদের গোপন একটা ফার্ম হাউসে নিয়ে যাই। সেখানে শীষের জন্য ডাক্তার আর নার্স রাখা হয় শীষের চিকিৎসার জন্য। 3 দিন পর শীষের জ্ঞান ফিরলে শীষ ভাইকে বলে, আমি জানি না কতটা সময় আমার হাত থেকে চলে গেছে, কিন্তু আমাকে হেল্প করুন অরহানের মাকে বাঁচাতে। সে আপনার বাবার আপন বোন, আপনার ফুপি। শারমিন আন্টি তাকে যে কোনো সময় নিজের স্বার্থের জন্য মেরে ফেলবে। আমরা 2 ভাই তখন অবাক হয়ে যাই। যে ফুপিকে আমরা আজ এতগুলো বছর ধরে খুঁজেছি, সে কিনা তোমার মা। শীষ কিছুটা সুস্থ হলে আমরা শীষকে নিয়ে বরিশাল যাই ফুপিকে উদ্ধার করতে।
বরিশালে একটা গোডাউনের রুমে ফুপিকে আমরা পাই। দীর্ঘদিন শারীরিক মানসিকভাবে টর্চারের কারণে ফুপির অবস্থা খুব খারাপ ছিল। তখন তাকে সুস্থ করে তুলতে শীষ নিজের অসুস্থ শরীর নিয়ে রাত দিন অনেক পরিশ্রম করেছে। এদিকে আপনারা সবাই জানেন শীষ মারা গিয়েছে, কিন্তু শারমিনারা ঠিকই জানতো শীষ বেঁচে আছে। শীষ অনেক চেষ্টা করেছে আপনাদের সাথে যোগাযোগ করার, কিন্তু শারমিন আরার জন্য পারেনি। তিনি আপনাদের এমনভাবে গার্ড দিয়ে রেখেছে যে তা ভেদ করা সম্ভব ছিল না। শীষের মাথার রক্ত জমাটের কারণে অপারেশন করা দরকার ছিল, কিন্তু তখনই ঘটে আরেকটি কাহিনী। শীষের সব ধরনের টেস্ট করানো হয়। সব টেস্ট করার পর দেখা যায় শীষ প্রেগনেন্ট। তখন ডাক্তার বলে, দেখুন, আপনি যত দেরি করবেন অপারেশন করতে তত আপনার ক্ষতি হবে, এমনকি টেম্পোরারি মেমোরি লস হতে পারে। শীষ তখন বলে, হলে হবে, কিন্তু আমি আমার ভিতরে অস্তিত্ব শেষ করে অপারেশন করব না বলে চেম্বার থেকে বের হয়ে আসে। শুরু হয় নতুন যুদ্ধ। শীষ তার বেবিদের এবং ফুপির সুরক্ষার কথা ভেবে দেশ ছাড়তে হয় আমাদের, কিন্তু সেখানেও তোমার সৎমা আমাদের উপর হামলা করে। শীষ অসুস্থ শরীর নিয়ে তাদের সাথে লড়াই করে। এই 2 বছরে আমাদের মেরে ফেলতে কমপক্ষে 20 বারের বেশি হামলা হয়েছে, কিন্তু যাযাবরের মতো আমরা শুধু বাঁচতে এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে এই দেশ করে বেরিয়েছি। তুহিনের হাতে আমাদের সব ব্যবসার দায়িত্ব দিয়ে শুধু আমরা 2 ভাই 4টি মানুষের নিরাপত্তার জন্য 3 রাত সজাগ থেকেছি। তোমার বেবিরা পৃথিবীতে যেদিন এসেছে সেদিন তোমার জন্য শীষ অনেক কেঁদেছে, কিন্তু তোমাকে যে জানাবো সেই উপায়টাও আমাদের কিংবা শীষের কাছে ছিল না। তোমার ফোনে ফোন দিলে ফোন লোকেশন ট্র্যাক করা হতো, তাতে আবার আমাদের উপর হামলা হতো। তাই এক সময় ভাগ্যের উপর আমরা সব ছেড়ে দিই। বেবিদের বয়স 6 মাস হলে শীষের অপারেশন হয়, কিন্তু ততদিনে শীষের অনেক ক্ষতি হয়ে যায়। শীষ আজ বেড শুয়ে আছে শুধু এই জন্য। শীষ অপারেশনের আগে তার জীবনের সবকিছু একটা ডায়েরিতে লিখে রাখে, যাতে সে যখন কিছু মনে করতে পারবে না তা সে পড়বে তখন কিছু কথা মনে রাখতে। কিন্তু শীষ অপারেশনের পর ডায়েরি পড়ে সব কথা মনে করতে চাইলে তা তাকে আরো বেশি প্যারা দেয়। সে কাউকে চিনে না, কাউকে সে মনে করতে পারে না, শুধু কিছু অস্পষ্ট মুখ তার সামনে আসে। শীষ বেঁচে আছে, কিন্তু মরার মতো। তোমাকে শীষ খুব ভালোবাসে ব্রো। বলেই কবির চোখের পানি ছেড়ে দিল। কবিরের কথা শুনে উপস্থিত সবার চোখ থেকে নোনা জল ঝরছে। হঠাৎ ওরহান চোখের পানি মুছেই বলে উঠল, জানিস তো জাহিদ, তোর বোন ঠিকই বলতো, বিশাল সাম্রাজ্যের কিং হয়েও কোনো কিছুর খোঁজ নেই আমার। আজ বুঝলাম কথাটা সত্যই। রিয়াদ চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছেই বলল, আচ্ছা ওরহান, তুই কি এই জন্যই আমাদের সবার সিম চেঞ্জ করতে বলেছিস আর তোর নিজের সিম চেঞ্জ করেছিস? ওরহান দীর্ঘশ্বাস ছেড়েই বলল, আমার ডাউট হচ্ছিল কিছু একটা হচ্ছে আমার আড়ালে, কিন্তু শারমিন আরার যে এতটা ডেঞ্জারাস সেটা জানতাম না। নিশ্চয়ই এখানে কিছু একটা আছে যা শুধু আলেয়া জানতো, কিন্তু কি সেটা এখন কি করে বুঝবো? পরে ওরহান দেখে তনিমা মির্জা আর লুবানা দাঁড়িয়ে আছে। লুবানা এক হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদছে। তনিমা মির্জাও লুবানাকে জড়িয়ে ধরে আছে। ওরহান উঠে তনিমা মির্জার কাছে যায়, তারপর কাতর স্বরেই বলে ওঠে, ক্ষমা করতে পারবে তোমার এই অক্ষম সন্তানকে, যার তোমাকে মনেই ছিল না? ক্ষমা করতে পারবে আমায়, যে জানতে পেরেও তোমাকে উদ্ধার করতে যেতে পারিনি? আর বলতে পারল না। তার আগে না মেয়েটা না কিচ্ছুই মনে করতে পারে না, দিনভর ডায়েরির পাতাগুলো মুখস্থ করে
আর অতীত বর্তমান সব, কিন্তু তার চোখের সামনে অস্পষ্ট কিছু চেহারা ছাড়া কিছুই মনে করতে পারে না। কিন্তু বেশি উত্তেজিত হলে অনেক কিছুই মনে পড়ে ওর, কিন্তু কিছুক্ষণ পর ভুলে যায়। খুব কষ্ট রে মেয়েটার। বাবারে, একটা অনুরোধ, তোর এই অপরাধী মায়ের মেয়েটাকে একটু সুখের ঠিকানা খুঁজে দে বাবা। বলে আবার কাঁদতে শুরু করলো তনিমা মির্জা। অরহান চোখের কোণে পানিটুকু মুছে মাকে জড়িয়ে ধরে কপালে আদরের পরশ দেয়। তারপর লোবান আর অর্ণবের কাছ থেকে টুইন বেবি দুটোকে কোলে নিয়ে মুচকি হেসে দুজনের গালে দুটো পাপ্পি দিতেই বাচ্চা দুটোই বলে উঠলো, পাপ্পা। সবাই বাচ্চা দুটোর আধো আধো কথায় কষ্টের মাঝে ফিক করে হেসে দিল। সবাই যখন করিডোরে বাচ্চা দুটোকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই একটা ফোন আসে কাউসার মির্জার ফোনে। কাউসার মির্জা ফোন রিসিভ করতে কানে নিতে অপাশ থেকে চাপ পড়লো। তা শুনে কাউসার মির্জা চেয়ার শক্ত হয়ে গেল। ফোন কেটে ওরহানদের উদ্দেশ্যেই পড়ল। ব্রো, এখানে আমরা সেফ না। আমাদের এক্ষুনি এখান থেকে বের হতে হবে, মায়াবীকে নিয়ে। জাহিদ ভুরু কুঁচকে বলে উঠল, কি হয়েছে? আলিয়ার তো এখনো জ্ঞান ফিরেনি। অ্যালেক্স গ্রুপের গ্যাং আর 15 মিনিটের ভিতর হামলা করবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অরহান গম্ভীর স্বরে বলল, হু ইজ হি? আমি সঠিক জানি না, কিন্তু তোমার সৎ মায়ের আদেশে তারা এতদিন আমাদের উপর শুধু হামলা করেছে মারার জন্য। দেরি হয়ে গেলে আজ সবাই মারা পড়বে। এখনই বের হতে হবে। অরহান বাঁকা হেসেই বলল, এতদূর শারমিনারা এগিয়েছে, ঠিক আছে, আমিও গেম স্টার্ট করি। তুই ভাই চিন্তামুক্ত থাক। জাহিদ, তুই আলেয়াকে কোলে নিয়ে নিচে নাম। অর্ণব, লুবানা, তোরা মাকে গার্ড কর। রিয়াদ, কায়সার, তোমরা জাহিদকে গার্ড করো। কবির, এই যে আমার কার্ড, হসপিটালের বিল পে করে নিচে আসো। আর আমি আমার সন্তানদের নিয়ে আসছি। দেখি কার আজ কত বড় দম, কত বড় বুকের পাঠা, আর কত বড় কলিজা যে আমার পৃথিবীতে আঘাত আনবে। বলে সামনে এগালো। তারপর যে যার কাজে লেগে পড়ল। হসপিটাল থেকে সরাসরি ওরা চলে গেল আলিয়া যে জায়গায় থাকে সেখানে। বাসায় ঢুকে আলিয়াকে বেডরুমে শুইয়ে দিয়ে জাহিদ ড্রয়িং রুমে আসতো। অরহান কাউকে ফোন দিয়ে বলল, হেল্প লাগবে, লোকেশন পাঠাচ্ছি। বলেই ফোন কেটে লোকেশন পাঠিয়ে দিল। তনিমা মির্জা চিন্তিত স্বরে বলল, ওরা যেহেতু জেনে গেছে আমরা সুইজারল্যান্ড আছি, ওরা আমাদের খুঁজে পেতে সময় নিবে না। কায়সার, আমার ভয় করছে, চল এই জায়গা থেকে আমরা কোথাও চলে যাই। অরহান মায়ের সামনে হাঁটু গেড়ে বসে মায়ের হাত দুটো ধরেই বলল, তোমার ছেলের উপর একটু ভরসা রাখো মা, কিছু হতে দিব না আমি। আজ হয়তো কিছু একটা অসহায় লাগছে নিজের কাছে, কারণ তোমার মেয়ে সমতুল্য বৌমা অসুস্থ, কিন্তু চিন্তা করো না মা, তোমার এই ছেলে থাকতে কিছু হবে না। ব্রো, তুমি চিনো না ওদের, ওরা খুব ভয়ঙ্কর। শীষ নিজে ওদের সাথে লড়তে যেও থেমে যেত, কি যেন মনে করে, তারপর পিঠ বাঁচিয়ে পালাতো। জাহিদ আর রিয়াদ বলল। এই, না বললে বনুর মেমোরি লস হয়েছে। কাউসার বাঁকা হেসেই বলল, ওকে দেখলে কেউ বিশ্বাস করবেন ওর মেমোরি টেম্পোরারি লস হয়েছে। নিজের ভিতরে রুখে দাঁড়ানোর সত্তা এখনো জীবিত আছে। কিভাবে যে আমরা উপস্থিত ফুপি আর বেবিদের প্রোটেক্ট করেছে তার গল্প না হয় একদিন ফুপির কাছ থেকে জানবেন। অরহান ভুরু কুঁচকে জাহিদকে উদ্দেশ্য করেই বলল। জাহিদ, মানিককে ফোন লাগা। জাহিদের কপালে ভাঁজ পড়ল অরহানের কথায়। বলে উঠল, হঠাৎ ওকে কেন এতদিন পর কল দিতে বলছিস? তোকে যা বলছি তা কর তাড়াতাড়ি। জাহিদ মানিককে ফোন দিল। ফোন রিসিভ করেই মানিক বলে উঠল। হ্যালো, কে বলছেন? অরহান গম্ভীর কণ্ঠে বলে উঠল। আমি ওরহান। মানিক ওপাশ থেকে বলল, স্যার, আপনি হঠাৎ ফোন দিলেন, সব ঠিক আছে তো? ম্যামের মতো কিছু না বোঝার ভান করো না। আমি যা জানতে চাইবো তার ঠিকঠাক উত্তর দিবে। আমি জানি তুমি জানো আমি কোথায়। মানিক দীর্ঘশ্বাস ছেড়েই বলল, এটা আমার কর্তব্য স্যার, ম্যামকে দেওয়া কথা আমার পক্ষে অবহেলা করা সম্ভব না। অ্যালেক্সকে মানিক? মানিক অরহানের মুখে অ্যালেক্সার নাম শুনে শকড হলো। মানিক বলল, স্যার, আপনি কি ম্যামকে পেয়েছেন? আগে আমার কথার উত্তর দিন স্যার, তারপর আপনি যা জানতে চাইবেন বলবো। ফোন লাউডে থাকায় সবাই মানিকের চিন্তিত স্বর শুনে অবাক হলো। অরহান বলল, হ্যাঁ পেয়েছি, কিন্তু সবকিছু খুলে বলল মানিককে। মানিক শুনেই বলল, শুধুমাত্র এই জন্যই ম্যাম সেদিন শারমিন আরাকে কিছু বলেনি, তার সামনে প্রকাশ করেনি যে সে শারমিন আর সম্পর্কে সব জানে। এখন আমি যা জানতে চাইলাম তা বলো। স্যার, আপনি ম্যামকে নিয়ে সবাইকে নিয়ে নিরাপত্তা দেশে আসুন।
তারপর সব বলবো। এখন ফোনে বলা রিক্স। আর আপনি দয়া করে ভিডিও কল দেন। আমি ম্যামের জ্ঞান ফেরানোর ট্রিটমেন্ট লুবানা ম্যামকে বলে দিচ্ছি। ম্যামকে এখন আপনার অনেক দরকার। আমার ধারণা সঠিক হলে ওরা আপনাদের বাসার কাছে পৌঁছে গেছে। আমি জানি স্যার আপনি কে। আজ অন্তত নিজের শক্ত হিংস্র দানবের খোলাসে আসুন। মনে রাখবেন স্যার, আপনার এই অনেকের দায়িত্ব এখন। আর ম্যাম শুধু এ আর নয় স্যার, সে আপনার থেকেও বড় মাফিয়া। তার নেটওয়ার্ক সম্পর্কে আপনার আইডিয়া নেই। সে চাইলেই পারে না এমন কোনো কাজ নেই। কিন্তু সে কিন্তু সে চায় বিষয়টা স- কিন্তু সে চায় বিষয়ধর কিন্তু সে চায় বিষধর সাপ নিচ থেকে গর্ত থেকে একে বের হয়ে আসুক। সে ইচ্ছে করলে সেদিন আপনার সৎমাকে উচিত শিক্ষা দিতে পারত। কিন্তু অ্যালেক্সা ধরাছোঁয়ার বাইরে চলে যেত। ম্যাম অন্যায়কারীদের জন্য রণমূর্তি ধারণ করতে দুবার ভাবেন না। তার একটা ইশারাই যথেষ্ট আপনাদের সেভ করার জন্য। তাকে সুস্থ তো হতেই হবে। তাড়াতাড়ি করুন স্যার। লুবানা ম্যামকে ভিডিও কলে ধরিয়ে দিয়ে আপনারা শত্রুর মুখোমুখি হতে রেডি হন। অরহান মানিকের কথা শুনে সাথে উপস্থিত সবাই লোবানাকে ভিডিও কলে ধরিয়ে দেয়। সবাই জাহিদকে ইশারা করায় কিছু বুঝলো। রিয়াজ জাহিদ বাইরে চলে গেল। অরহান বলল, অর্ণব কাবি তোরা মা আর বেবিদের পোর্ট্রেট করতে পারবে না? ওরা মাথা নাড়িয়ে সায় জানালো। কাউসার বলে উঠল, হার্মস লাগবে ব্রো। আর্মস চাইছি না, এখনকার লাইসেন্স নেই আমার। নাইফ হলে ভালো হয়। কাউসার অরহানের ইঙ্গিত বুঝে বাঁকা হেসে বাইরে গেল। অরহান মায়ের দিকে তাকিয়ে বলল, যাই হয়ে যাক মা, বাইরে আসবে না, ভয় পাবে না। তনিমা মির্জা ভীতু চোখে তাকালেন। অরহান মুচকি হেসে বাইরে চলে গেল। মানিক যেভাবে যেভাবে বলল লুবানা সেভাবে আলিয়ার ট্রিটমেন্ট করলো, কিন্তু তাতে ব্লাড বের হতে দেখে লুবানা ঘাবড়ে গিয়ে বলে উঠল, মানিক, ব্লিডিং হচ্ছে তো। আমি তো এইসব ট্রেডিশনাল জিনিস সম্পর্কে জানি না। ভয় হচ্ছে আনারি হাতে। শালারা ম্যামের অপারেশন ঠিকমতো করে নাই, তাই ভেতরে রক্তের খণ্ড আংশিক রয়ে গেছে। যার জন্য ম্যাম কিছু মনে করার জন্য ট্রাই করলে আবজে কিছু মনে আসে। মাথার প্রেশার পড়ে, নাক দিয়ে ব্লিডিং হয়। ভয় নেই, এখন যেটা হচ্ছে এটা স্বাভাবিক। ম্যাম ফিরে আসলে আমি নিজে ট্রিটমেন্ট করব। এখন সেখান থেকে ব্লিডিং হয়েছে, সেখানে অ্যান্টিবায়োটিক দিয়ে মুছে দিন স্যার। কিছুক্ষণের ভিতর জ্ঞান ফিরবে ম্যামের। বলে কেটে দিল। লোবানা তাই করে আলিয়াকে ঠিক মতো শুয়ে দিল। দীর্ঘশ্বাস ছেড়ে মার বেবিগুলোর দিকে তাকিয়ে বলল, আল্লাহ সবাইকে বিপদ থেকে রক্ষা করুক। তারপর ভালোই ভালোই দেশে ফিরতে পারলে অনেক হিসাব কিতাব করবে ভাইয়া, শারমিন আরার সাথে। অর্ণবাই কবির বলে উঠল, আল্লাহ সবাইকে নিরাপদে দেশে ফিরার তৌফিক দিন। তানিমা মির্জা শূন্য দৃশ্যে তাকিয়ে আছে জানলার বাইরে। রেন্ট হাউসের বাইরে অরহান, জাহিদ, রিয়াদ, কাউসার দাঁড়ানো। ওদের সামনে এসে তিনটা গাড়ি থামলো। তার ভিতর থেকে দানব প্রকৃতির একটা বডি বিল্ডার নামলো বিজনের মতো। হাতে ধারালো অস্ত্র আর বন্দুক। ওদের সামনে এসে ইংলিশেই বলে উঠল, হেই ম্যান, সরে যাও স্যার থেকে, নয়তো মারা পড়বে। আমরা তোমাদের কোনো ক্ষতি করতে চাই না, শুধু আলেয়া রেহমান আর তার বেবি আর তার শাশুড়িকে চাই। চারজনের হিংস্র আর ধারালো তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ওদের দিকে। অরহান বাঁকা হেসেই বলল, বুকের পাঠা বেশি বড় হয়ে থাকলে নিয়ে যা আমার উপর দিয়ে। এই কথা বলতেই গুন্ডাগুলো ওদের উপর রেগে আক্রমণ করলো। অরহান, জাহিদ এদিক থেকে ওদিক কাবু করেছে, আর কাউসার, রিয়াদ আরেক দিক থেকে। মাঝখান থেকে অরহান ব্লুটুথ অন করে কাউকে বলল কত দূরে। ওপাশ থেকে যা উত্তর এলো তাতে অরহান বাঁকা হেসে জোয়ের কদমে একে চিকন সুচালো নাইফ দিয়ে একজনের হাতে পায়ে রগে আঘাত করে যাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে যেন কোনো মজার খেলনা ওর সামনে চালু করা হয়েছে। এরই মাঝে কাউসার ভেতর থেকে চিৎকারের আওয়াজ আসলে ওরা চারজন চমকে পিছনে তাকালো। অরহান রেগেই বলে উঠল, শিট, পিছন দিক থেকে অ্যাটাক করেছে। এটা তো মাথা থেকে বের হয়ে গেছিল। বলে ওরা সামনের দিকে দৌড়ে এগোতেই ধুম করে ওদের পায়ের সামনে তিনজন এসে পড়ল রক্ত অবস্থায়। ওরা সামনে তাকাতেই দেখলো নীল গাউনের রক্তে ছটা লেগে হিজাবে মাস্ক পরা নারী হকি স্টিক এক হাতে আরেক হাতে চিকন ছুরি নিয়ে বের হয়ে আসছে দরজা দিয়ে। সামনে আরো কয়েকজন অ্যালেক্সর লোক দাঁড়িয়ে আছে হাতে ছুরি নিয়ে। আর আলিয়ার এই রূপ দেখে শুকনো ঢোক গিলছে। আলিয়া অগ্নিছড়া চোখে ওদের দিকে তাকিয়ে বলল, এত সাহস! আমি বেঁচে থাকতে আমার সন্তান আর মাকে খুন করতে এসেছিস? এত বড় কলিজা, মার বুক খালি করবি? আরে এই অ্যালেক্সের চামচা, ওকে বল সামনে আসতে। যা দেখি কত দম ওর, তোদেরকে কেন পাঠিয়েছে আমার সামনে।
আমি কি একটু অসুস্থ হয়েছি আর অমনি শুরু করে দিয়েছিস? শালার জানোয়ারের দল! আমার বাচ্চাদের সামনে ছুরি ওঠায়, আমার মায়ের গায়ে হাত দেয়। আয় দেখি জিতে আজকে লড়াইয়ে, আমি না তোরা। অয়রা শুকনো ঢোক গিলেই বলল, হেই লেডি, পেনড্রাইভটা চেয়েছে অ্যালেক্স, এটা দিলে আমরা চলে যাব। আলিয়া দাঁতে দাঁত চেপে বলল, তোদের যাওয়াচ্ছি। বলেই বলেই শুরু করলো বেদম মারা। তার সাথে চাকু দিয়ে হাত পায়ে মচ মারা ফ্রি। অরহান এই অবস্থা দেখেই বলল, জাহিদ, এটা কি তোর বোন? এর না মেমোরি লস হয়েছে। কাউসার অসহায় চোখে তাকিয়ে বলল, বলেছিলাম আমি ব্রো, তোমায় মায়াবী এখনো বিপজ্জনকই আছে। জাহিদ রিয়ার শুকনো ঢোক গিলেই বলল, ভাই, কাদের মারলাম এতক্ষণ? মনে পড়ছে না। আলিয়া তো আমাদের মারকে ফেল করে দিল। এই কথা শেষ করতে পারল না, তার আগে আলিয়া রেগেই বলে উঠল, আপনারা কি মুড়ি খেতে দাঁড়িয়ে আছেন? আমার সন্তানদের উপর চাকু উঠেছে, একটাকেও আমি জীবিত চাই না। আর আমার মার দিকে হাত উঠিয়েছে, সেই হাত আগুনে ঝলসানো দেখতে চাই। অরহান এই কথা শুনে আলিয়ার সঙ্গ দিল। দরজার বাইরে ততক্ষণে তনিমা মির্জা, লোভেনা, অর্ণব কবির দাঁড়িয়ে আলিয়ার এই রূপ দেখে শকড হয়ে গেছে। সবাই কর্তাকে মেরে ফর্তা বানিয়ে দিল। আলিয়া আবার জ্ঞান হারাতে নিলে অরহান ওকে এক হাতে জড়িয়ে ধরেই বলল, আলিয়া প্লিজ চোখ খোলা রেখো, দেখো তোমার ওরহান তোমাকে নিতে এসেছে। প্লিজ চোখ বন্ধ করো না। ওই চোখ বন্ধ করলে আমি জানি তোমার আর কিচ্ছু মনে থাকবে না। আলিয়া নিবু নিবু চোখে অরহানের দিকে তাকিয়ে মুচকি হেসেই বলল, আমার সন্তানদের বাবাকে স্বাগতম। অনেক অপেক্ষায় ছিলাম, কিছু মনে না থাকলে আপনি আছেন তো আপনার ফায়ারবার্ডকে সবকিছু মনে করতে সাহায্য করার। আর কিছু বলতে পারলো না, আবার জ্ঞান হারালো। সবাই আলিয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। তনিমা মির্জা বলে উঠল, সার্থক আমি এমন বৌমা পেয়েছি, সার্থক আমার নাতিরা এমন মা পেয়েছে। মায়ের কাছেই সন্তান সবচাইতে নিরাপদ, তা আমার বৌমা প্রমাণ করে দিল। সুইজারল্যান্ডের রাত 9টা বাজে। অরহান দাঁড়িয়ে আছে রেন্ট হাউসের বাইরে। হঠাৎ জেনি নামের একটা লেডি এসে অরহানের সামনে দাঁড়িয়ে বলল, স্যার সবাইকে আমাদের ফরেস্ট ফার্ম হাউসে পাঠিয়ে দিয়েছে। আপনি এখানে আসার সাথে সাথে আমাদের ইনফর্ম করলে আজকের ঘটনাটা ঘটতো না। ম্যামকে অনেক আগের থেকে নিরাপত্তা দিতে পারতাম। অরহান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি নিজেই তো জানতাম তোমার ম্যাম এই শহরে বেঁচে আছে। সে যাই হোক, আমার প্রাইভেট জেট রেডি রাখো। কাল সকাল 11টায় আমি এখান থেকে ব্যাক করব সবাইকে নিয়ে। আর এভাবে থাকতে দিতে চাই না ওদের। আর রাস্কেলগুলোর ঠিকানা তুমি লাগিয়ে নিও, কেউ যেন টের না পায়। জেনি ওকে স্যার বলে চলে গেল। জাহিদ রিয়াদ পিছনে উঠেছিল। জাহিদ বলে উঠল, বনুকে নিয়ে কোথায় উঠবি ঠিক করেছিস? আপাতত আমার ফ্ল্যাটে, তারপর খানভিলায়। খানভিলা ওদের জন্য সেফ না, তুই তো জানিস। আর গতকাল শারমিন আরাকে রানীর আসনে বসিয়ে রাখবো। এখন যা হবে সম্মুখে হবে। আমি আমার মা আর বউকে তাদের যথাযোগ্য স্থান দিতে চাই এবার। শারমিন আন্টির কি করবি? অরহান বাঁকা হেসেই বলল, মহিলা অতিরিক্ত ধুরন্ধর, বাকিটা মানিকের কাছ থেকে শুনলে বুঝতে পারবো। নিশ্চয়ই আলে এমন কিছু জানে যা আমরা জানি না, তাই এখন মানিক আমাদের শেষ ভরসা। যাই হোক, কাল সব গার্ডদের এয়ারপোর্টে আসতে বলে দিস। আমি চাই না আর আমার কোনো বিপদ আমার পৃথিবীতে আঘাত আনুক। বলে বাসার ভিতরে চলে যায় অরহান। তনিমা মির্জা, লুবানা, ওহি আর অলিকে খাইয়ে কেবল ওদের দুজনকে বসিয়ে ওদের পাশে বসেছে। লুবানা তনিমা মির্জাকে বলল, আচ্ছা মা, ওরা সবসময় এমন শান্ত থাকে? তনিমা মির্জা মুচকি হেসে বলল, দুই ভাই বোন অনেক শান্ত, ওরা ওদের মাকে কখনোই বিরক্ত করে না এবং কি ক্ষুধা পেলেও না। আলেয়া অবশ্য ওদের সব সময় খুব যত্নে রাখে, টাইম টু টাইম সব কিছুর খেয়াল রাখে। তারপরও ওরা জন্ম থেকেই অনেক শান্ত। অরহান তখন রুমে ঢুকছিল যখন তনিমা মির্জা আর লুবানা কথা বলছিল, তাই সবেই কথাই শুনে। অরহান বাচ্চাদের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে দেখলো বাচ্চা দুটা মায়ের মতো মায়াবী হয়েছে, কিন্তু ছেলেটা বাবার মতো ঠোঁট কামড়ে ধরে বনের পাশে চুপচাপ বসে আছে। দেখে মনে হচ্ছে দুই ভাই বোন চুপচাপ কিছু একটা ভাবছে। হঠাৎ লুবানা, তনিমা আর অরহান দেখলো বাচ্চা দুটা হাতে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে।
লুবানা তা দেখে ফিক করে হেসে দিল। ঠিক তখনই কাউসার, কাবির, জাহিদ, রিয়াদ আর অর্ণব সেই রুমে প্রবেশ করে। একই দৃশ্য দেখে মুচকি হাসে। আসলে বাচ্চাদের প্রথম প্রথম কিছু করতে দেখার, শিখতে দেখার আনন্দই আলাদা। ওহি আর অলি দুই ভাই বোন হাতে ভর দিয়ে অনেক কষ্টে দাঁড়িয়ে আধো আধো পা ফেলে মায়ের বেডের কাছে দিয়ে বেড ধরে দাঁড়িয়ে আলিয়ার গালে হাত দিয়ে দুজন ডাকছে, মাম্মা, মাম্মা। তা দেখে সবাই অবাক হয়ে গেল। আলিয়া ওদের ডাক শুনে নিবু নিবু চোখে তাকালো। দেখলো সামনে ওহি অলি বিছনায় চাদর খামচে ধরে ওকে ডাকছে। আলিয়া ওদের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে আস্তে আস্তে উঠল। তারপর ওদের বেডে উঠিয়ে দুজনকে কোলে বসিয়ে চুমু খেয়ে বলল, মাম্মাকে সারাদিন মিস করছে বাবুনিরা, এই জন্যই আজ এভারেস্ট জয় করে দাঁড়িয়ে আছে মাম্মাকে ডাকছো। সোনা বাচ্চারা দিদুন এত আদর করে, তারপরও মাম্মাকে না দেখে থাকতে পারো না? বলে চুমু খেয়ে সামনে তাকে দেখলো অনেক মানুষ। প্রশ্নবোধক চাহনিতে চাইল তনিমা মির্জার দিকে। তনিমা মির্জা মুচকি হেসে আলিয়ার পাশে এসে বসে মাথায় হাত বুলিয়ে বলল, মাথায় প্রেসার দিস না মা, শুধু জেনে রাখ তোর আপনজনরা এসে গেছে যাদের মনে করার জন্য নিজের মাথায় প্রেসার দিতি। তোর 3 ভাই জাহিদ, রিয়াদ, অর্ণব, তোর সবচাইতে আপন বান্ধবী আর বোনও বলতি না, এই যে লুবানা। আর যাকে মনে করতে যে আজ অসুস্থ হলি তোর স্বামী ওরহান রেজওয়ান খান, ওই যে। বলে হাত দিয়ে দেখলো তনিমা মির্জা। আলিয়া শুধু সবার দিকে ছল ছল চোখে তাকিয়ে আছে, যেন নিজের সামনে যারা দাঁড়িয়ে আছে তা একটা স্বপ্ন। জাহিদ আর অর্ণব চোখের কোণে পানি নিয়ে আলিয়ার পাশে বসে আলিয়াকে জড়িয়ে ধরে বলল, এভাবে ভাইদের কষ্ট দিয়ে শান্তি পেলে কেউ আছে আমার তুমি ছাড়া বনু? অর্ণব কেঁদেই বলে উঠল, আর এমন করো না আপু, তুমি ছাড়া আমরা সবাই অসম্পূর্ণ। আলিয়া যেন এক ঘরে আছে, মনে হচ্ছে ঘর কেটে গেলে সবকিছু নাই হয়ে যাবে। তাই কবিরের দিকে চল চল চোখে তাকিয়ে বলল, আমি কি সত্যি দেখছি ছোট? কবির মুচকি হেসে মাথা নাড়িয়ে সায় জানালো। আলিয়া এবার ওরহানের দিকে তাকিয়ে দুই চোখের পানি ছেড়ে দিল, কিন্তু ওরহান আলিয়ার দিকে বেশিক্ষণ না তাকিয়ে বলল, সকালে সবাই দেশে ব্যাক করব, তাই সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। বলে চলে গেল। আলিয়া জাহিদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া সে কি রাগ করেছে কোনো কারণে আমার সাথে? না বনু না, বনুও রাগ করেনি, শুধু মনের ভিতর অভিমান জমেছে। বড্ড ভালোবাসে তোমাকে, তাই এতদিন এই দূরত্ব মেনে নিতে পারেনি। আলিয়া আর কিছু না বলে অর্ণবের দিকে তাকিয়ে বলল, বাবা কেমন আছে? অর্ণব চোখের পানি মুছেই বলল, বাবার ভালো থাকার কারণে হারিয়ে গিয়েছিল, এখন আবার কারণ ফিরে পেলে আবার ভালো থাকবে বাবা। অর্ণবের কথায় আলিয়া মুচকি হেসে অর্ণবকে জড়িয়ে ধরে মাথা সিনিয়র পরশ বলে দিল। অর্ণবের চোখের পানি আবার এসে পড়ল, মনে মনে বলল, আপু তোমার এই স্নেহের পরশ বলে দেয় ভরসা রাখো, আমি আছি তোমাদের পাশে। তুমি অনেক ভালো আপু, অনেক ভালো। তনিমা মির্জা ভাই বোনের এই সম্পর্ক দেখে মুগ্ধ হলেন। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সকাল সকাল সবার ঘুম থেকে উঠে সব গোছগাছ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন। এয়ারপোর্টে যেতে অরহান, দশজন গার্ড আর সবাইকে নিয়ে ওই প্রাইভেট জেটে উঠে বলল। ওহি আর অলিকে নিয়ে নিয়েছে জাহিদ আর অর্ণব। অরহান আর আলিয়া এক জায়গায় বসেছে। আলিয়াকে চোখ বন্ধ করে বসে থাকতে দেখে অরহান বলে উঠল, আপনার কি খারাপ খারাপ লাগছে? আলিয়া চোখ বন্ধ অবস্থায় বলল, ভনিতা করে তো কথা বলা আমার পছন্দ না, তাই সরাসরি বলে ফেলুন ঠিক কী কারণে আমার সাথে অভিমান করে আছেন। অরহান ঠোঁট কামড়ে হেসে আলিয়াকে নিয়ে তাকিয়ে আলিয়ার দিকে তাকিয়ে বলল, কে বলবে আপনি মেমোরি লস লেডি? খুব কি দরকার ছিল এত দূরে থাকার? বলেছিলাম যাই হয়ে যাক হাত থেকে ব্রেসলেটটা খুলবেন না। আলিয়া চোখ খুলে অরহানের দিকে তাকিয়ে বলল, আমার হাতে ব্রেসলেটটা ছিল আমি জানতাম না, বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হয়েছে। সেদিন ডায়েরি পড়ে জানলাম আমার হাতে একটা ব্রেসলেট ছিল। তারপর কবিরকে জিজ্ঞাসা করলাম সেটা কোথায়। কবির বলল কাইসার মির্জার কাছে। প্রথম অ্যাক্সিডেন্টের সময় নাকি হাত থেকে খুলে পড়ে গেছিল, তাই কবির সেটা ওর ভাইয়ের কাছে দেয়, আর সে এটা যত্ন করে রেখে দিয়েছিল নাকি। ডক্টরের কাছে তো আর কম দৌড়াদৌড়ি করতে হয়নি, তাই আর কি। তারপর কবিরকে এটা এনে দিতে বললে এনে দেয়। অরহান আলিয়ার কথা শুনে বুঝতে পারল যে
কেন আলিয়ার একজ্যাক্ট লোকেশন পায়নি। আলিয়া আবার নিজের চোখ বন্ধ করেই বলল, এই জন্য কি আপনি আমার উপর অভিমান করে আছেন নাকি অন্য কোনো কারণ আছে? অরহান দীর্ঘশ্বাস ছেড়েই বলল, অনেক পুড়িয়ে ফেলেছো তুমি আমাকে, হয়তো আর কয়দিন এমন থাকলে আমার নামটাও এই দুনিয়া থেকে মুছে যেত। যাই হোক, অ্যালেক্সকে। আলিয়া অরহানের কথায় চট করে নিজের চোখ খুলে অরহানের দিকে তাকালো, তারপর বলল, ওর খবর আপনার জানতে হবে না। অরহান গম্ভীর স্বরেই বলল, এতদিন তুমি একজন পুরুষের স্ত্রী ছিলে, কিন্তু এখন তুমি একজন মা। তাই আমি চাই না আমার বাচ্চাদের মায়ের কোনো ক্ষতি হোক। মা ছাড়া পৃথিবীটা বড্ড কঠিন। আমি জানি তুমি প্রতিনিয়ত তোমার ডায়েরি পড়ে সবকিছু মনে করার চেষ্টা রাখো। কাল তোমার ডায়েরি খুঁজলাম, পেলাম না। তাই তুমি নিজের মুখে বলো অ্যালেক্সকে, আর তার সাথে শারমিনার সম্পর্ক কি? আলিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়েই বলল, অনেক সময় আমরা চোখের সামনে যেটা দেখি ওরহান, তা কিন্তু শুধুমাত্র প্রহেলিকা থাকে। আমি জানতাম শারমিন আন্টি সহজ সরল মানুষ, কিন্তু সে তেমনটা নয়। তার সহজ সরলের আড়ালে লুকিয়ে আছে ভিন্ন একটা রূপ। অরহান আলিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কিন্তু আমার কথা এড়িয়ে যাচ্ছ আলেয়া। এক কথায় উত্তর দাও। আলিয়া অরহানের দিকে তাকিয়েই বলল, সহ্য করতে পারবেন যাকে এতদিন মা বলে জেনে এসেছেন তার সম্পর্কে খারাপ কথা শুনতে? অরহান মাথা নাড়িয়ে সায় জানালো। আলিয়া দীর্ঘশ্বাস ছেড়েই বলল, অ্যালেক্স শারমিন আর প্রথম স্বামী। অরহান আলিয়ার মুখে এমন কথা শুনে শকড হলো। পাশে জাহিদ রিয়াদ বসেছিল। ওরা থ মেরে গেছে। জাহিদ বলে উঠল, তার মানে শারমিন আন্টি এতদিন তার প্ল্যান অনুযায়ী কাজ করে চলেছিল, সব ছিল মিথ্যে। আগুন নিয়ে খেলতে এসে আগুনের মাঝখানেই ফেঁসে গেছে, তাই তো খেপেছে আগুনের মাঝখান থেকে বের হতে। কিন্তু আমি দিচ্ছি না, আটকে রেখে জ্বালাচ্ছি। আলিয়ার কথায় অরহান, জাহিদ, রিয়াদ আবার রহস্যময় গন্ধ পেল। সকাল 10:20 সুইজারল্যান্ড থেকে অরহানরা বাংলাদেশের মাটিতে পা রাখে। এয়ারপোর্ট থেকে বের হতে আলিয়া দেখতে পেল 25টা গাড়ি আর অনেক গার্ড, যারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তনিমা মির্জা অরহানকে বলল, এরা কারা বাবা? অরহান মুচকি হেসেই বলল, মা, আমার গার্ড আছে এখানে 15 জন, আর বাকি যা আছে তোমার বৌমার ভাই সমাজ। সে আবার কেউকে কর্মচারীর নজরে দেখতে পারে না। যখন থেকে এরা শুনেছে আলিয়া বেঁচে আছে, এরা আলিয়ার অপেক্ষায় আছে। তোমার বৌমা একজন সাহসী লেডি মা, ওয়ান্ডার ওম্যান বাংলাদেশের কিছু মানুষের জন্য। অরহানের কথায় তনিমা মির্জা আলিয়ার দিকে মুচকি হেসে তাকায়। মানিক আর আলিফ আলিয়ার সামনে এসে বলল, এই অপেক্ষা ম্যাম আমাদের না করলে কি চলতো না? আপনি জানেন আপনি ছাড়া আপনার বিশাল ভাই গোষ্ঠী অচল। তাকিয়ে দেখুন ম্যাম, সবার চোখে শুধু পানি। আপনি ফিরে এসেছেন সেই খুশিতেই। আলিয়া জাহিদের দিকে তাকালে জাহিদ বলে, মানিক, আলিফ আর তোমার গার্ডরা। আলিয়া সবার দিকে তাকিয়ে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে মুচকি হেসেই বলল, এত ভালোবাসা আমি আশা করিনি কখনো। আমি তো কাউকে আগের মতো চিনতে পারবো না। আপনার সব ধরনের সমস্যায় যেমন মালিক আলিফ সারা জীবন ছিল, থাকবে ম্যাম। আপনি সবার আগের মতোই চিনতে পারবেন, বুঝতে পারবেন। মানিক আপনার চিকিৎসা করবে ম্যাম। আপনি তো আমাদের সব ধরনের ট্রেনিং দিয়েছেন বিদেশে পাঠিয়ে। সেই গার্ডিয়ান হিসেবে আমাদের বিভিন্ন শিক্ষিত করলো। তাকে আমরা কি করে এমন অসুস্থ অবস্থায় রাখি ম্যাম? আলিয়ার কথায় আলিয়া হেসে ফেলল। হঠাৎ করে আলিয়া হাসার মাঝে একটা ছেলের সাথে একটু ধাক্কা লাগে। আলিয়া ফিরে তাকাতে ছেলেটা সরি বলে চলে যায়, কিন্তু ছেলেটার হাতের স্টেজও আলিয়ার চোখ এড়ায় না। মুহূর্তে আলিয়ার চোখ শক্ত হয়ে যায়। জাহিদের হাত শক্ত করে আলিয়া ধরে। জাহিদ হঠাৎ আলিয়ার শক্ত করে হাত ধরতে দেখে আলিয়ার দিকে তাকালো। আলিয়া বলে উঠল, মানিক, এখানে সব কয়টা গাড়িতে বুলেট প্রুফ আছে? মানিক বাঁকা হেসেই বলল, কি মনে হয় ম্যাম, আমি আর কোনো রিস্ক নিতে চাই না আপনাকে নিয়ে। জাহিদ ভুরু কুঁচকেই বলল, কি হয়েছে আলেয়া? চলো সামনে আগাই বনু। আলিয়া জাহিদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমরা যতক্ষণ সামনে না যাব ততক্ষণ সামনের মানুষগুলোকে সেফ থাকবে। ম্যাম আপনি কি? আলিয়া চোখের ইশারায় কথা বলতে মানা করলো। মানিক যা বোঝার বুঝে গেল। জাহিদ আলিফের দিকে তাকালে আলিফ চোখের ইশারায় শান্ত থাকতে বলল,
সবাই গাড়িতে উঠে পড়েছে, কিন্তু আলিয়া আর জাহিদকে না দেখে অরহান পিছন ফিরে তাকায়। আলিয়া আর জাহিদ কি করছে দেখতে, তখনই আলিয়া চিৎকার করে বলে ওঠে, ওরহান, ডাউন ডাউন ওরহান, সিট ডাউন। অরহান বুঝতে না পেরে ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। আলিয়ার কিছু না বলে মানিকের জ্যাকেটের ভিতর থেকে আর্মসটা টান দিয়ে নিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগে সামনের দিকে শুট করলো। বুলেটটা অরহানের পাশ দিয়ে রাস্তার অপোজিটে একটা গাছের আড়াল থেকে লোকের হাতে লেগে তার বন্দুকটা নিচে পড়ে গেল। অরহানের আর বুঝতে বাকি নেই কি হতে চলেছে, তাই সে বিন্দু মাত্র দেরি না করে জাহিদকে চোখের ইশারায় কিছু বুঝিয়ে আলিয়ার কাছে গিয়ে ওকে পাচা কোলে উঠিয়ে নিয়ে গাড়ির দিকে ছুটলো। আর সাথে সাথে শুরু হলো গোলাগুলি। মানিক আলিফ গার্ডদের নিয়ে নিরাপদ পজিশন থেকে গুলি ছুটতে ছুটতে গাড়িতে উঠে পড়লো, সাথে অরহান, জাহিদ, আলিয়াকে নিয়ে। গাড়িতে উঠেই অরহান আলিয়াকে জিজ্ঞাসা করলো, তুমি কি করে বুঝলে এখানে বিপদ হবে? আলিয়া জোরে জোরে শ্বাস নিয়ে বলল, প্রশ্ন পরে করুন, আগে চৌধুরী বাড়ি চলুন, অনেক হিসাব বাকি। অরহান জাহিদ বলল, মানে? আগে নিয়ে চলুন, গেলেই বুঝতে পারবে। তাই আর কেউ কিছু না বলে সবাই আলিয়ার বাবার বাড়ির উদ্দেশ্যে গাড়ি চলল। তাদের আগে পিছে কমপক্ষে 30টা গাড়ি। তাদের দেখে আপাতত ভিআইপি ছাড়া আর কিছু মনে হয় না। তারপর কতগুলো গাড়ি খানভিলার সামনে থামতে গেটের দারোয়ান চাচা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। গাড়ি থামতে আলিয়া গাড়ি থেকে সবার আগে নেমে গেট দিয়ে ঢুকতে দারোয়ান চাচা বলে উঠল, বড় মা। আলিয়া এই কথা শুনে পিছনে তাকিয়ে গেটের দারোয়ানকে দেখে ছলছল চোখে আলিয়ার দিকে তাকিয়ে আছে। আলিয়া মুচকি হেসেই বলল, কাঁদছো কেন চাচা? তোমার কাঁধে উঠে ঘুরে বেড়ানোর তোমার বড় মেয়ে তো বেঁচে আছে। দারোয়ান চাচা আলিয়ার মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছে বলে, কাঁদছি আজ খুশিতে মা, তোর তুলনা কারোর সাথে হয় না। এই একটা কথাই ছিল আলিয়ার সব কিছু বুঝে নেওয়ার মতো কিছু। সে দারোয়ান চাচা চোখের পানি মুছে দিয়ে ভিতরে পা বাড়ায়। অর্ণব অরহানকে উদ্দেশ্য করেই বলে, ভাইয়া, আপুর মতিগতি স্বাভাবিক লাগছে না। তোমরা ভিতরে আসো, আমি ভিতরে যাই। অরহান মাথা নাড়িয়ে সায় জানায়। অর্ণব দৌড়ে আলিয়ার হাত ধরে ভিতরে নেয়। আলিয়া হঠাৎ এমন হওয়াতেই বলে উঠল, অর্ণব, কি করছিস? আমি এখানে থাকতে আসিনি, শুধু 5 মিনিটের জন্য কাজে এসেছি। অর্ণব ততক্ষণে ড্রয়িং রুমে আলিয়াকে নিয়ে এসে দাঁড়িয়েছে। তারপর বলে, বাবা, আজ 2টা বছর ধরে রুমের বাইরে আসে না আপু। তাকে আগে তোমার দরকার। অর্ণবের মুখে এমন কথা শুনে আলিয়ার চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। রাহেলা খাতুন আর এলিনা সবাই বসা ছিল। উঠে দাঁড়িয়ে আলিয়াকে ভালো করে খেয়াল না করে বলে উঠল, মেয়েটি কে? বলে আর বলতে পারল না। আলিয়াকে দেখে পুরো শকড হয়ে গেছেন রাহেলা খাতুন। 1 পা 2 পা করে পায়ের কাছে আসতে গেলে অর্ণব হাত উঁচু করে থামিয়ে দেয়। একদম কাছে আসবে না আমার আপুর। রাহেলা খাতুন চোখ ভরা পানি নিয়ে তাকিয়ে আছে অর্ণবের দিকে। অর্ণব তা দেখেই বলল, ওই চোখের পানিতে আমি ভিজবো না মা। আজ আপু অনেক অসুস্থ, নিজের মেমোরি পর্যন্ত হারিয়ে ফেলেছে। শুধু তোমাদের জন্য। বাসায় নতুন জামাই, আপুর সন্তান আর শাশুড়ি আছে, পারলে নাস্তা পানির ব্যবস্থা করো। বলে আলিয়ার হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। রাহেলা খাতুন শুধু ওদের যাওয়ার দিকে তাকিয়ে নীরবে কেঁদে দিলেন। মেয়েটা বেঁচে আছে কিন্তু ছুঁতে পারল না, তা ভেবেই তার বুকের ভিতর চিনচিন ব্যথা শুরু করলো। কিন্তু ওদের যাওয়ার দিকে এলিনা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। 2 ভাই বোন বাবার রুমের দরজার কাছে আসতেই অর্ণব দরজায় নক করেই বলল, বাবা দেখো, তোমার বড় মেয়ে ফিরে এসেছে, দরজা খোলো বাবা। রহমান চৌধুরী ভিতর থেকেই বললেন, আমার সাথে মজা না করে তোমার মায়ের সাথে কর, আমাকে আমার মতো ছেড়ে দে। আমি মজা করছি না, একবার দরজা খুলেই দেখো। অনেকক্ষণ হওয়ার পর দরজা খুলল না। তখন আলিয়া বলে উঠল, বাবা আজ দুটো বছর তোমার বুকে মাথা রাখি না বাবা, তোমার হাত দিয়ে আমার মাথায় আদর দাও না বাবা। আজ কি তবে তোমার মেয়ে তোমার দরজার সামনে থেকে চলে যাবে বাবা? আমার সবচাইতে কষ্টের দিনগুলোতে তুমি নামক বৃক্ষের ছায়া আগলে রেখেছো বাবা। আমার অনেক অভিযোগ আছে বাবা, শুনবেন না? আলিয়ার কথায় রহমান সাহেব খট করে দরজা খুলে বাইরে আসেন। অশ্রুসিক্ত চোখে মেয়ের দিকে তাকিয়ে তারপর মেয়ের হাত ধরে নিচে নেমে কোনো দিকে না তাকিয়ে
হাঁক ছেড়ে মেয়েদের ডাকেন, গেটের দারোয়ানকে ডাকেন। অরহানার সবাই চপায় বসে হতভম্বর মতো রহমান সাহেবের কাজ দেখছেন। রাহেলা খাতুন কিচেন থেকে দৌড়ে আসেন। রহমান সাহেব তারপর বললেন, দেখো তো হামিদ, এটা কি আমার আলিয়া? এই তোরা দেখ তো, এটা কি আমার আলিয়া? আমি ভুল দেখছি না তো? স্বপ্ন না তো যে ঘুম ভাঙলেই চলে যাবে? হামিদ চোখের পানি মুছেই বলল, স্যার, বড় মার সাথে কি কারো তুলনা হয়? হাজারটা মেয়ে বড় মার মতো দেখতে হলেও বড় মার নাকের সমান কেউ না স্যার। রহমান সাহেব আলিয়ার দিকে তাকিয়ে আলিয়ার মুখটা হাতের আজলায় নিয়ে ভালো মতো দেখে বুকের মধ্যে নিজের মেয়েকে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। আমার কথা আল্লাহ শুনেছে। আমার মেয়ে বেঁচে আছে। আমার বুকের মানিক, আমার চোখের মণি, আমার একমাত্র কলিজার টুকরা। আমার নিঃশ্বাস সাথে নিয়ে গেছিল রে মা। তোকে হারানোর ব্যথায় মনে হয় আমার জন্য সবচেয়ে কষ্টের। ছোটবেলা থেকে মায়ের আদর পাসনি, যতটুকু পেয়েছিস এই দুই হাতে এই বুকে আগলে রাখার চেষ্টা করেছি মা। কি করে মেনে নিতাম আমি তুই নেই রে মা। তোর বাবা তোকে ছাড়া যে অসম্পূর্ণ রে মা। তোর ছোট ভাই বোন দুটো তাদের ভরসার স্থান হারিয়ে ভেঙেও গুড়িয়ে গিয়েছিল মা। আল্লাহ তোকে ফিরিয়ে দিয়েছেন। আমি তার কাছে সিজদায় পড়ে থাকবো। বলে কাঁদতে থাকলেন। বাবা মেয়ের এমন ভালোবাসা দেখে সবার চোখে পানি চলে আসলো। চুপাই বাবার কাঁধে মাথা দিয়ে বসে আছে আলিয়া। এদিকে এলিনা আলিয়াকে নিয়ে এত মাতামাতি দেখে জ্বলছে। হঠাৎ অর্ণব বলে উঠল, আনিকা কই? ওকে যে দেখছি না। এলিনা অর্ণবের মুখে আনিকার কথা শুনে শুকনো ঢোক গিলে কিছু বলতে যাবে, তখনই রাহেলা খাতুন বলে উঠলেন, সবুজ এসেছে বাসায়, ওর সাথে হয়তো ওপরে গল্প করছে। আলিয়ার কানে এই নামটি ছিল বিষের মতো। আলিয়া ফট করে বাবার কাঁধ থেকে মাথা তুলে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওকে এই বাসায় ঢোকার অনুমতি কে দিয়েছে? আলিয়ার এমন কথায় ভড়কে যায় সবাই। এলিনা বলে, মামা তো ভাই হয় আমাদের, বাসায় ঢুকতে অনুমতি লাগবে কেন? এসেছে আমাদের খোঁজ নিতে। আনিকার কথা জিজ্ঞেস করলো, আমি আনিশার রুম দেখিয়ে দিয়েছি। ব্যাস, এলিনার কথায় আলিয়ার মাথা তার আবার ছিঁড়ে গেল। রক্তচক্ষু নিয়ে এলিনার দিকে তাকিয়ে আলিয়া বলল, আজ আমার বোনের যদি কিছু হয়ে থাকে তোকে আমি ছাড়ব না। অনেক সহ্য করেছি তোকে। আমার সাথে কেউ ওপরে আসবে না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। মানিক, আমার হকি স্টিকটা নিয়ে রেডি থাকো। বলে দৌড়ে সিঁড়ি বেয়ে আলিয়া উপরে উঠে গেল। লোবানা রেগেই বলল, আন্টি আপনি না মা, কেন মেয়েদের অসুবিধা বোঝেন না? আন্টি আপনি না মা, কেন মেয়েদের অসুবিধা বোঝেন না? আজ যদি আনিকার কিছু হয় তো সারা জীবনের জন্য আপনি আলিয়ার মন থেকে উঠে যাবেন। আপনি কি সত্যি জানেন না আপনার ভাইয়ের ছেলের চোখ ভালো না? রাহেলা খাতুন মাথা নিচু করে ফেললেন। অর্ণব অবাক সুরে বললেন, লোবনা আপু, কি করছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। অরহান গম্ভীর সুরে বলল। লুবানা, এই ছেলেটাই কি? জাহিদ দীর্ঘশ্বাস ছেড়েই বলল, আল্লাহ জানেন আজ আলিয়া কি করে। কবির কাউসার তানিমা মির্জা বলে উঠলেন, কি হয়েছে কিছুই বুঝলাম না। অরহান বলল, কি আর হবে মা, তোমার মেয়ের রুদ্ররূপ দেখার অপেক্ষায় থাকো। রহমান সাহেব দুই নাতনিকে কোলে নিয়ে বলে উঠলেন, আমার আলিয়া মা যতদিন আছে ততদিন আমি নিশ্চিন্ত। জাহিদ আমাকে দেওয়া কথা রেখেছে। বলে জাহিদের দিকে কৃতজ্ঞ চোখে তাকালো। জাহিদ মুচকি হাঁটি দিয়ে রহমান সাহেবের দিকে তাকালো। হনিকার দরজার সামনে আলিয়া চেয়ে দেখে দরজা চাপানো আর ভিতর থেকে ওয়াশরুমের দরজা ধাক্কানো শোনা যাচ্ছে। সবুজ ওয়াশরুমের দরজা ধাক্কিয়ে কণিকাকে বের হতে বলছে। আলিয়া বুঝলো বোনটা আত্মরক্ষার জন্য ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিয়েছে। আলিয়া আনিকার রুমে ঢুকে সবুজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ ভিতরে ঢোকার শব্দে সবুজ চমকে ঘুরে তাকালো। তারপর আলিয়াকে চিনতে না পেরেই বলল, এলি তুই? আমি তো ভাবলাম কে না যে কে। দেখ, এটা একদম আলিয়ার মতন হয়েছে। নিজেকে আমার কাছ থেকে বাঁচানোর জন্য ওয়াশরুমে ঢুকেছে না। আমিও দেখব কতক্ষণ থাকতে পারে। তুই শুধু বুলিয়ে ফিলিয়ে আটকে রাখিস। আর ফুফাতো মেয়ের সুখে গড়বন্দি আছে। অর্ণবটাও সুইজারল্যান্ড। আমার রাস্তা পুরো ক্লিয়ার। তোরটাও পরিষ্কার করে দেব। আলিয়া এতক্ষণ সবুজের কথাগুলো ক্ষীণ মস্তিষ্কে ধারণ করে নিয়েছে। আলিয়া যা বোঝার বুঝে গিয়েছে। রাগে আলিয়ার মাথা ফেটে যাচ্ছে। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল,
রাস্তা পরিষ্কার করবি? আমার বোনকে তোর দেহের খোরাক বানাবি? মামাতো ভাই হলে নিজের বড় ভাইয়ের চোখে দেখতো অনিকা তোকে। আর তুই আমার সাথে যা করতে চেয়েছিলিস তাই আজ আমার বোনের সাথে করতে চাইছিস। জানোয়ার, তোর এত জ্বালা ধরেছে শরীরে, আজ তোকে শরীরের জ্বালা কত প্রকার ও কি কি আমি বোঝাবো। সবুজ আলিয়ার কথা শুনে ভয়ে শুকনো ঢোক গিলেই বলল, আলিয়া, তুই এখানে? তুই না মরে গেছিস? তাহলে কি ভূত হয়ে ফিরে আসলি? আলিয়ার রাগে চিৎকার করে বলল, আনিকা, বাইরে আয়, দেখি আমি আলিয়া বেঁচে থাকতে এই শরীরের কে ফুলের টোকা দেয়। আনিকা ওয়াশরুমে বসে কাঁদছিল। আলিয়ার গলা শুনে তাড়াতাড়ি ওয়াশরুমের দরজা খুলে আনিকা দৌড়ে এসে আলিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আলিয়া জড়িয়ে নিল বোনকে। আনিকার কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। তারপর বলল, আপু, আমাকে রেখে কোথাও যেও না। ওই শয়তানটা এই নিয়ে 6 বার অসভ্যতাম করতে চেয়েছে আপু। তুমি ছাড়া কেউ নেই আপু, আমাকে এই খারাপ লোকটার হাত থেকে বাঁচাবে না আপু? তুমি কেন চলে গিয়েছিলে আপু? তোমার ভরসায় হাতটা আমি কেন পেলাম না আপু? আপু জানো, কেউ আপন না তুমি ছাড়া। তুমি আমাকে ছেড়ে যেও না আপু, প্লিজ। যেখানে যাবে আমাকেও নিয়ে যাও, আমি এখানে থাকবো না। আনিকার কথায় আলিয়া বুঝতে পারলো মেয়েটা তার মতোই ভয়ে ট্রমার ভিতরে আছে। আলিয়া বলে সবুজের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রুমের ভিতর কিছু একটা খুঁজে চলেছে চোখ দিয়ে। তারপর এক হাতে অনিকার বুক জড়িয়ে নিয়ে সবুজের দিকে এগিয়ে গেল। সবুজের সামনে যেয়ে ওর মেন পয়েন্ট বরাবর লাথি মারলো। সবুজ ব্যথায় চিৎকার করে উঠল। এইদিকে ড্রয়িং রুম থেকে সবুজের চিৎকার শুনে রাহেলা খাতুন যাওয়ার জন্য পা বাড়ালেই অর্ণব বলে ওঠে, এক পাও তুমি উপরে যাবে না মা। আমি এতদিন অন্ধ ছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি আরো ভালোভাবে কেন আপু নিজেকে সব সময় গুটিয়ে রাখতো। তোমার কারণে আমি সব সময় আপুকে ভুল বুঝেছি, কিন্তু আজ বুঝলাম আপু আসলে কি অবস্থায় এই বাসায় ছিল। অর্ণবের কথা আর কিছু বলতে পারল না রাহেলা খাতুন। এদিকে ভয়ে এলিনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। দোতলা থেকে টেনে হিসেবে সবুজকে নিয়ে এলো আলিয়া। তারপর আলিয়া অর্ণবকে বলল, অর্ণব ভাই তো তুই বোনকে তোর বুকে নিয়ে ভরসা স্থান দে। এই বাসায় সব দোষ শুধু মেয়েদের হয়। বলে মায়ের দিকে তাকালো আলিয়া। অর্ণব আনিকাকে আলিয়ার কাছ থেকে নিজের কাছে নিল। আলিয়া সবাই ব্যয় না করে মানিকের হাত থেকে হুকি স্টিক নিয়ে সবুজকে এলোপাথারি মারতে লাগলো। রাহেলা খাতুন ডুকরে কেঁদে উঠলেন। ভাইয়ের ছেলের এই দশা দেখে আলিয়া সে শব্দেই বলে উঠল, আজ ভাইয়ের ছেলের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু আজ মেয়ের সর্বনাশ হলে কষ্ট হতো না? কেমন মা আপনি? নিজের সন্তান বিপদে আছে বুঝলেন না? আমাকে তো আপনি অবহেলাই বড় করেছেন, ছোট জনের দিকে তো অন্তত তাকাতে পারতেন। বলেই সবুজকে মারতে লাগলো। এদিকে সবুজ আলিয়ার মার খেয়ে বেহাল দশা। হঠাৎ লোবানা বলে উঠল, ভাইয়া, আলিয়ার নাক থেকে রক্ত ঝরছে। অরহান সহ আলিয়ার দিকে তাকালো। সবাই আলিয়ার নাক থেকে রক্ত পড়ছে দেখে ভয় পেল। অরহান আলিয়ার কাছে যেয়ে পেছন থেকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করছে। আলিয়া তাতে থামছে না, বরং দ্বিগুণ তেজ নিয়ে বলে উঠল, ছাড়ুন আমাকে। ও কোন সাহসে আমার বোনের দিকে নজর দিয়েছে জানোয়ার একটা, রেপিস্ট। আমার সাথে যা করতে চেয়েছিলিস কিচ্ছু বলিনি, মাফ করে দিয়েছিলাম। সেদিন আল্লাহর রহমত ছিল বিধায় বেঁচে গেছি। আজ আমার বোনের দিকে তুই নজর দিয়েছিস, আজ সময় মতো যদি না যেতাম তাহলে। বলে আলিয়া হু হু করে কেঁদে উঠল। অরহান আলিয়াকে বুকে জড়িয়ে ধরে বলল, শান্ত হও আলেয়া, তোমার নাক থেকে রক্ত বের হচ্ছে, আমি দেখছি ওকে। আলিয়া নিজের নাকের রক্ত এক হাত দিয়ে মুছে অরহানের কাছে যেয়ে নিজেকে ছাড়িয়ে এলিনার কাছে গেল। এলিনা আলিয়াকে ওর কাছে আগাতে দেখে ভয় পেল। আলিয়া এলিনার সামনে যেয়ে এলিনাকে কষিয়ে একটা চড় মারল। আলিয়ার চোর খেয়ে এলিনা ফ্লোরে পড়ে গেল। রাহেলা চৌধুরী চিৎকার দিয়ে বলে উঠলেন, আলিয়া তাতে কোনো ভ্রুক্ষেপই নেই। এলিনাকে টেনে উঠিয়ে আবার নিজের নাকের রক্ত আসা মুছে নিল। কেন এমনটা করলি? তাকিয়ে দেখ, বোনটা ভয় পেয়েছে। আর আপন বোন, ছোট বোন, মায়ের পেটের বোন, তাকে একবার নয় 2 বার নয় 6 বার এসে শয়তানটা তার কাছে ঠেলে দিয়েছিস। খুব তো বলেছিলিস আমি না থাকলে সবাইকে আগলে রাখবি, এই তার নমুনা? বাবা 2 বছর ঘরবন্দি, ভাই বোন দুটো এতিমের মতো থাকে। আর ওই যে মা শব্দ মা নামক মানুষটার মাথা শেষ করেছিস। কেন? সম্পত্তি চাই তোর? তাই তোর পালিত মা বাবার কথাই তো তোর কাছে বড় হলো, আর রক্তের সম্পর্কের পর হলো। তোকে তো আমি কত বুঝিয়েছি, তারপর এই কাজ করলিস।
সবাই যেন আলিয়ার কথায় মাথায় আকাশ ভেঙে পড়ল। রহমান সাহেব বললেন, এইটুকু বাকি ছিল দেখার, আপন বোন ভাইয়ের বোনের ক্ষতি চায়। বলে তাচ্ছিল্য হাসলো। মানিক বলল, ম্যাম একটু শান্ত হন, এইগুলোর পরে পাওয়া যাবে, আগে আপনার ট্রিটমেন্ট দরকার। আলিয়া নাকের রক্ত মুছেই বলল, কিচ্ছু হবে না আমার। দেখো না, মারতে চেয়েছিল আমাকে নিজের আপন বোন, তার পালিত মা বাবার কথাই, কিন্তু পেরেছে? পারেনি তো। রাখে আল্লাহ, মারে কে। হেলিনা তখন মুখ খুলেই বলল, তোর না মেমোরি লস হয়েছে, তবে এত কথা তোর কিভাবে মনে আছে? কিভাবে বলছিস এত কথা? নাকি এইটাও সাজানো নাটক? আলিয়া বাঁকা হাসলো। তোকে কে বলল আমি মেমোরি লস হয়েছে? তোকে কে বলল আমার মেমোরি লস হয়েছে? আমি বলেছি? অর্ণব বলেছে? নাকি এখানে উপস্থিত কেউ? আর তুই আর তোর সবুজ কি করে জানলি অর্ণব সুইজারল্যান্ড গেছে? আলিয়ার কাছে এরকম কণ্ঠাসা প্রশ্নের সম্মুখীন হয়ে এরিনার মুখ চুপসে গেল। হঠাৎ সবুজ বেধম মার খেয়েও হেসে উঠল। আলিয়া, তুই তো আগের থেকে অনেক সুন্দরী হয়েছিস। আগে জানলে তোকে উঠিয়ে নিয়ে বিয়ে করে ফেলতাম। বলে বিশ্রী ভাবে হাসলো। অরহান রেগে আলিয়ার দিকে তাকালো। আলিয়া বাঁকা হেসে মাথা নাড়াতে দেরি, অরহানের হুঙ্কার ছাড়তে দেরি না। অরহান হুঙ্কার ছেড়েই বলে উঠল, নাজিম 50 ডিগ্রি রেডি রাখ, আর এটাকেও নিয়ে যা, আমি ওকে নিজের থেরাপি দিব। নাজিম অরহানের আদেশ পেয়ে নিয়ে গেল সবুজকে। অরহান এসে আলিয়ার পাশে দাঁড়ায় এলিনার মুখোমুখি, তারপর বলে ওঠে, জানো তো আমি আলের মতো অত দরদি না। আমার শরীরের একটা অংশে কেউ আঘাত করলে আমি তাকে মারতে দুবারও ভাবি না, কিন্তু তুমি যা করেছো তা নিতান্ত ক্ষমার অযোগ্য। কি করা যায় বলো তোমার সাথে? এলিনা ভয়ে শুকনো ঢোক গেলেন। আলিয়া বলে উঠল, বলেছিলাম শারমিন আর এলেক্সের কথা শুনিসনি? কিন্তু তুই তো পালিত বাবা মাকে কত ভালোবাসিস, তাদের বাধ্য সন্তান, তার রক্তের কথা ভুলে গেলি? কিন্তু তুই কি জানিস যে পাখি দূর আকাশ থেকে আগুন ছড়ায় তার দৃষ্টি কতটা তীক্ষ্ণ? জানিস কি আমার পরিচয়? কত কিছু বিসর্জন দিয়েছি তোকে মায়ের কোলে ফিরিয়ে আনতে, তার এই মূল্য দিলে তুই? এত লোভ তোর? আরে আর কিছুদিন গেলে ওই শারমিন তোকে ভাগাড়ের থেকে কুকুরকে দিয়ে খাওয়াতো, সেখান থেকে তোকে আমি সেভ করে এনেছি, আর তুই? বলে আলিয়ার চোখের পানি আর নাকের রক্ত আবার মুছল। সবাই আলিয়ার কথায় অবাক হয়ে গেল। ঘর জুড়ে পিনপতা নীরবতা বিরাজ করছে, কারণ আলিয়ার কথাগুলো সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। তনিমা মির্জা বলে উঠল, এসব কি বলছিস মা তুই? শারমিন কেন ওকে দত্তক নিতে যাবে? ও তো আমাদের বাসায় ওরহান আর লুবানার কাছে ছিল। না মা, এলিনা হারিয়ে যাওয়ার কিছু মাস পরে এলেক্স আর শারমিন ওকে দত্তক নেয়। তাদের প্ল্যান ছিল বিশাল, কিন্তু মাঝখান থেকে তোমার হাজব্যান্ড মানে আর শ্বশুর মশাই অনেক কিছু টের পেয়ে যান, তাই ওকে এলেক্স ইউকে নিয়ে যায়, আর শারমিন তোমাদের বাসায় থাকে। আজ হামলাটার পেছনে তোর হাত আছে এলিনা, কারণ আমি এয়ারপোর্টে রবার্টকে দেখেছি। এলিনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অরহান ভুরু কুঁচকে জানতে চাইল, রবার্ট কে? আলিয়ার নাকে আসা রক্ত মুছেই বলল, রবার্ট শারমিন আর ছেলে। ঘরের মধ্যে যেন অনেকটা বিস্মরণ হলো। আলিয়ার নাকে আসা রক্ত মুছেই বলল, আমার স্কুলের এক ম্যাম বলতো মেয়েরা ঘরের বাইরে কোথাও নিরাপদ না। কথাটা সত্যি দেখ, তুই তোর স্বার্থের জন্য আমাকে সরাতে চাইলিস, তোর পালিত মায়ের সাথে হাত মিলিয়ে। অর্ণবকে এই পর্যন্ত অনেকবার মারা ট্রাই করেছিস, অনেকাকেও ছাড়া দিলিস না, কেন এলিনা? এলিনার রাগে ফুঁসে উঠেই বলল, সব তোর জন্য। তুই আমার সব কেড়ে নিয়েছিস। সবাই স্বার্থপর, কেউ আমাকে খুঁজতে যায়নি। সবার আদর ভালোবাসা তুই পেয়েছিস। আমি গোটা সম্পত্তি তুই ভোগ করিস, আর আমি সব সময় খালি। অরহান হেসেই বলল, কে বলেছে তোমায় এগুলো? শারমিনারা? এলিনা আমতা আমতা করে বলল, মাম্মাম বলেই কি না বলেই কি আমি সব খোঁজ খবর নিয়েছি। আলেয়া নাকে আসা রক্ত মুছে মুচকি হেসেই বলল, বাবা, আমার যা আছে অর্ণব আর অনিকার হয়ে যাবে, তুমি তোমার সব এলিনাকে দিয়ে দাও। অর্ণব অনিকাদের তোদের তো কোনো সম্পত্তি আছে। আপু জানো তো আমার কাছে সবচাইতে বড় কি এখন? তুমি, বাবা, আনিকা থাকলেই হবে আপু। আর আমার আর কিছু চাই না। যে সম্পত্তি নিয়ে জীবন চলে যাওয়ার আকাঙ্ক্ষা থাকে, রক্তের ভাই বোনকে মেরে ফেলতে চায়, তা আমার চাই না। আপু, তুমি আছো আমাদের কাছে, এটাই আমাদের বড় পাওয়া, আর কিছু চাই না।
দিয়ে দাও সব ওই বোন নামক পাষণ্ডকে। থাকুক মা ওকে নিয়ে, আমাদের তুমি হলেই চলবে। তোমার কষ্টে করা কিচ্ছু চাই না আপু, শুধু আমাদের দুই ভাই বোনকে তুমি তোমার ছায়াতে আগলে রেখো, তাহলেই চলবে। রহমান সাহেব বলে উঠলেন, দেখো রাহেলা, একই মায়ের পেটের বোন, কত তফাৎ। একজন সবাইকে শেষ করে দিতে চায়, আরেকজন ফ্যামিলি সহ দেশের কাজের নিয়োজিত। তুমি লোহা চিনলে সোনা চিনলে না। যে মেয়েকে দূর দূর সাই করেছো সে হয়েছে সোনা, আর যার আশায় পথ চেয়ে আলিয়াকে কষ্ট দিয়েছ সে তোমার পিঠে ছুরি মারেছে। বলে চোখের কর্নার পানিটুকু মুছলেন। জাহিদ এতক্ষণ পর বলে উঠল, বনু হয়েছে অনেক, এখন চল, তোদের আর বাবুনিদের রেস্ট নিতে হবে। আলিয়া কিছু না বলে তনিমা মির্জার কাছে গেল। হাঁটু কেড়ে নিচে বসে তনিমা মির্জার কোলে মাথা রেখেই বলল, মা একটু মাথায় হাত বুলিয়ে দাও না, খুব ঘুম পাচ্ছে। বলে চোখ বুঝলো। তনিমা মির্জা চোখের কোণের পানি মুছেই বলেন, জানেন তো আপা, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। আপনার মেয়ে এই দুটো বাচ্চার মা ঠিকই, কিন্তু সেই সাথে আমারও মা। জানেন কিভাবে? আমি খুব ছোটবেলায় মা হারিয়েছি, কিন্তু যখন হারিয়ে যাই ছেলে মেয়েদের রেখে, আর আপনার মেয়ে যখন আমাকে খুঁজে পায়, তখন আমি শারীরিক মানসিক অত্যাচারে বাচ্চা হয়ে গিয়েছিলাম। তখন আপনার মেয়ে শুধু বলেছিল, তুমি যেন আজ থেকে আমার মা, তেমন আমিও তোমার মা, বুঝছো? তুমি আমাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিবে, আর আমি তোমাকে এই দুই হাত আর বুক দিয়ে সব বিপদ থেকে রক্ষা করব। সত্যি করেছে তাই, কম আক্রমণের শিকার হইনি, কিন্তু এই হাতে দুই সন্তান আর আরেক হাতে আমাকে আগলে নিয়ে অজানা পথে দৌড়াচ্ছে। অ্যালেক্সের হাত থেকে বাঁচতে আমার এই মেয়েটা। অনেক সময় কায়সার, কবির ওরা ওদের কাজে বাইরে থাকতো, তখন হামলার শিকার হলে আলেয়া দুই হাতে আগলে আমাদের তিনজনকে নিয়ে পালাতো। এমনকি ওর যেদিন ডেলিভারি পেইন ওঠে সেদিনও আমাদের ওপর হামলা হয়। এদিকে নিজের পেট ধরে আরেক হাতে আমাকে বুকে জড়িয়ে নিয়ে মেয়েটা প্রাণপণ দৌড়িয়েছে। এরকম অনেক ঘটনা আছে জানেন তো, বলে শেষ করতে পারবো না। আর আজ তো নিজের চোখে দেখলাম নিজের দুই ভাই বোনকে কি সুন্দর মাতৃ ছায়াতে নিরাপত্তা দিল। মা না থাকলে পৃথিবীতে মায়ের ভূমিকা বড় বোন পালন করে। আমার মেয়েটার জীবনে মায়ের আদরের খুব অভাব ছিল, পূরণ করব আমি ইনশাল্লাহ। আপনি এই যুগের মহিলা হয়ে কেন আদিম যুগের মহিলাদের মতো ব্যবহার করেন তা আপনি জানেন? ওরহান চল এখন থেকে। আলিয়ার অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, ও বেহুশ হয়ে গেছে। আর আনিকা, অর্ণব আমাদের সাথে যাবে। ভাই সাহেব বাসায় আসবেন আর ঘোড়ার লাগাম টানবেন। এখন থেকে রক্ত ফেলে দিতে পারবেন না, তাই ব্যবস্থা করুন। রহমান সাহেব মাথা নাড়িয়ে সায় জানালো। তারপর অরহান আলিয়াকে পাজা কোলা করে নিয়ে সবাইকে নিয়ে চৌধুরী বাড়ি থেকে বের হয়ে গেল। রাহেলা খাতুন আজ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। মা হয়েও যেন আজ তিনি সন্তান হারা। সকাল থেকে খান বাড়িতে পরিষ্কার পরিপাটি চলছে, কিন্তু খুরনাক্ষরে শারমিনারা টের পায়নি, কারণ সকালে শারমিনারার নাস্তার সাথে অরহানের কথা অনুযায়ী ঔষধ মিশিয়ে দিয়েছে মেড, যার কারণে শারমিনারা এখনও নাক ডেকে শান্তিতে ঘুমাচ্ছে। হাড়ির দিকে অরহান সবাইকে নিয়ে নির্বিঘ্নে বাসায় প্রবেশ করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বসে আছে ড্রয়িং রুমের সোফায়। সন্ধ্যার দিকে শারমিনার ঘুম ভেঙে নিচে নামলে দেখতে পায় অরহান, জাহিদ, রিয়াদ, লোবানা, অর্ণব, আনিকা দুইটা বাচ্চা নিয়ে বসে আছে। তা দেখে শারমিনারা বলে উঠলেন, এত মানুষ কেন এই বাসায়? আর ওরহান, তুমি এতদিন পর বাসায় ফিরেছো, ভালো কথা, কিন্তু এই উটকো ঝামেলাটাকে কেন বাসায় এনেছো? আর এই বাচ্চা দুটাকে? অরহান বাঁকা হেসেই বলল, উটকো ঝামেলা কোথায় পেলেন? এরা আমার ফ্যামিলি, এই দুটা আমার বেবি। শারমিনারা অরহানের কথায় শখ হয়ে দাঁড়িয়ে থাকলেন। তখনই রিয়া, আলিয়া আর তনিমা মির্জা নিচে নামলেন। শারমিনারা পেছনে তাকিয়ে তনিমা মির্জা আর আলিয়াকে দেখে ফরকে যান। হাড় ভয়ে শুকনো ঢোক গেলে তাও নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বললেন, আলিয়া বেঁচে আছে, আর এই মহিলাকে? আলিয়া বাঁকা হেসেই বলল, ওমা ওমা আন্টি, আপনি কি ভেবেছেন আমি মরে গেছি? কিন্তু দেখুন তো, আমি দিব্যি আপনার সামনে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছি। তখনই তনিমা মির্জা বলল,
আরে শারমিন, তুই আমাকে চিনতে পারছিস না? মজার বিষয় তো, আমার স্বামীর বাসায় দাঁড়িয়ে আমাকেই ভুলে গেলি। মা কিছু বল। সহজ সরলের অভিনয় করতে করতেই আপনি অনেক উপরে চলে গেছেন, কিন্তু আর নয়। ভাব নিয়েন না, বিদায় হন। শারমিন আরা বেগম বলে উঠলেন। ওরহান, কি হচ্ছে এখানে? আমার বাসা, আমার সন্তানের থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমাকে খারাপ কথা বলছে, আর তোরা দুই ভাই বোন চুপচাপ বসে আছিস। অরহান অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে বলল। কে আপনার সন্তান? একজন মুখোশধারী রমণীর সন্তান আমি নই। আমার বাবার খুনি আমার মাকে আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার রমণীর সন্তান আমি আর লুবানা নই। একজন লোভী ক্রিমিনাল রমণীর সন্তান আমরা নই। শারমিন আরা রেগেই বললেন। মিথ্যা, সব মিথ্যা। তোদের জ্ঞান হওয়ার পর থেকে আমাকে দেখে এসেছো, এই দুই হাতে তোমাদের মানুষ করেছি। রুবানা আবার বলে উঠল। সেটা আপনার স্বার্থে, তাই ভনিতা না করে দরজা খোলা আছে, বের হয়ে যান। শারমিন আরা লোবানের কথায় শকড হয়ে দাঁড়িয়ে রইলেন। আলিয়া শারমিন আরা অবস্থা বুঝতে পেরেই বলল। দেখেন, নিজের ভালো চান তো চলে চান, কারণ আমরা আপনার সত্যিটা জেনে গেছি। এত বছর যেহেতু ওরহান লুবানাকে দেখেছেন, আর একটু হলেও মায়ের ভালোবাসায় ওদের বড় করেছেন, তাই আমি চাই না আপনাকে বড় কোনো শাস্তি দিতে, তাই চলে যান। আলিয়ার মুখে এমন কথা শুনে শারমিন আরা সবাই দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আলিয়ার সাথে সাথেই মানিককে ফোন দিয়ে বলল শারমিন আরার দিকে নজর রাখতে। জাহিদ বলে উঠল। বনু, এটা কি বেশি রিস্ক হয়ে যাচ্ছে না ওনাকে এভাবে ছেড়ে দেয়া? কোনো উপায় নেই ভাইয়া, আমি জানি উনি এখন এলেক্সের কাছে যাবে, আর এলেক্স বাংলাদেশেই আছে। অরহান সবার ভিতর থেকে উঠে যেয়ে আলিয়াকে সবার সামনে পাজা কলা করে উপরে নিয়ে গেল। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। রিয়া বলল, কোনো অপারেশন? লুবানা বলল জানে না। অরহান আলিয়াকে নিজের রুমে নিয়ে কোল থেকে নামিয়ে রুমের দরজা আটকে এসে আলিয়াকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। আলিয়া অরহানের কাণ্ডে ভরকে যেয়ে বলল। কি হয়েছে ওরহান, কাঁদছেন কেন? অরহান ভেজা কণ্ঠে বলল। আর কোনো লড়াতে আমি তোমাকে হারাতে চাই না। অনেক ভালোবাসি তোমাকে। এতটা কষ্ট করে আমার জীবনে তিনজনকে এনে দেওয়ার জন্য অনেক ভালোবাসা তোমাকে আমার পক্ষ থেকে, আমার ফায়ারবার্ড। আলিয়া অরহানের কথায় মুচকি হেসে অরহানকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই দিনের পর কেটে গেছে 3টি বছর। এই 3টি বছর অনেক কিছু বদলে গেছে। অরহান নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে পুরনো চিঠিগুলো মনে করছিল। তখনই অলি ওহি ছোট ছোট পা ফেলে অরহানের পিছন থেকে জড়িয়ে ধরল। অরহান মুচকি হেসে দুজনকে দু হাতে কোলে নিয়েই বলল। কি হয়েছে আমার আব্বু আম্মুর? কিছু কি চাই পাপার কাছে? ওহি বলে উঠল। কিছু না পাপ্পা, শুধু মামাকে ঘুম থেকে উঠতে বলো। অলি বলল। পাপ্পা, মাম্মা আর কত ঘুমাবে? এত ডাকে কেন মামামের ঘুম ভাঙে না? ছোট বাচ্চা দুটোর কথায় অরহান চোখে পানি চলে আসে। তারপরেও নিজেকে সামলেই বলে। মামা অনেক ক্লান্ত তো, তাই বেশি দিন ঘুমাচ্ছে। তারপর ঘুম ভাঙলে দেখবে তোমাদের সাথে খেলা করবে, আদর করবে। মন খারাপ করো না তোমরা, মন খারাপ করো না সোনারা। এখন যাও, যে পিপির বাবুর সাথে খেলা করো, কেমন? বলে দুজনকে কোল থেকে নামিয়ে দিতেই দুজন দৌড়ে রুমের বাইরে চলে গেল। বারান্দা থেকে রুমের ভিতরে ঢুকে রেডি হয়ে অরহান নিচে নেমে গেল বাইরে যাওয়ার উদ্দেশ্যে। তানিমা মির্জা ডাইনিং রুমে বসা ছিলেন। তিনি অরহানকে বাইরে বের হতে দেখেই বললেন। বাবা, এই সময় কই যাচ্ছ? কই আর যাবো মা, দিন শেষে আমার গন্তব্য তোমার বৌমার কাছে। তানিমা মির্জা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন। গত 2 সপ্তাহ ধরে তুমি ওর কাছে যাও না। বলেছিলাম বিদেশে নিয়ে যাও ওকে, তাও করলে না। ওর জীবনের রিস্ক আছে দেখে এখন তো ওর সমস্যা আরো বাড়ছে বাবা। আজ যে দেখে এসো, কোনো সময় কি হয় বলা যায় না। তানিমা মির্জার কথা শুনে অরহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বের হয়ে গেল। আজ অনেকদিন পর অরহান নিজের সাম্রাজ্যের ভিতরে প্রবেশ করেছে। ভিতরে ঢুকতেই নাজিম বলল। স্যার, আর্জেন্ট কিছু, হঠাৎ জরুরি তলব। আমার মেহমানরা আর কতদিন আমার অপেক্ষায় থাকবে, তাই একটু সাক্ষাৎ করতে আসলাম। বলে ভিতরের রুমের দিকে চলে গেল। নাজিম অরহানের পিছু পিছু গেল। ভিতরে ঢুকতে অরহান চাপা গংরানির শব্দ পেল, তাই বলে উঠল। কি অবস্থা সবার? আমার খাতির যত্নের কোনো কমতে হয়নি তো? ভালো আছেন সবাই? বলে একটা চেয়ার টেনে অরহান সামনে বসলো সবাই। শারমিনারা নিভু নিভু চোখে অরহানের দিকে তাকিয়ে আছে। মেরে ফেল আমাদের, তারপরও আর কষ্ট দিস না, আর সইতে পারছি না। লিয়াকত, সৈকত, দলন, মিলি, রবার্ট,
অ্যালেক্সের অবস্থা আরো করুন। অরহান বাঁকা হেসেই বলল, তাই মৃত্যু চাইছেন? এতটুকু হতে অস্থির হয়ে যাচ্ছেন? আর আমার মাকে যে এতগুলো বছর আটকে রেখে যে অত্যাচার করেছেন তার কষ্ট হয়নি? আমার অবুঝ পাখিটাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়েছেন, প্রতিনিয়ত সে মৃত্যুর যন্ত্রণা সহ্য করছে, তার কষ্ট হচ্ছে না? আর এতটুকু কষ্টে আপনাদের মেরে ফেলতে বলছেন? আমার 2 সন্তান আজ মা থাকতেও মাহারা হয়ে বসে আছে। মা কখন ঘুম থেকে ফিরবে সেই অপেক্ষায় আছে। আপনাদের এই কষ্ট দেওয়া আমাদের সবার কষ্টের কাছে কিছুই না। একবার নয়, 2 বার নয়, অনেকবার আমার অবুঝ পাখি থেকে আমাকে আলাদা করেছেন। আর আর সে আমার কাছে থেকেও নেই। শারমিনারা অরহানের কথায় একটু হেসেই বলল, বেশ করেছি। মেয়ে মানুষ এত উড়বে কেন, তাই ওরা বন্ধ করে দিয়েছি। কত সুন্দর মানুষের সেবা করছে, আমাদের সব শেষ করে দিয়েছিল মেয়েটা, তাই যা করেছি বেশ করেছি। বলে বিশ্রী হাসল শারমিনারা। অরহান রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। অতিরিক্ত রেগে অরহান বলে উঠল, শাস্তি মনে হয় কম হয়ে গেছে। কি করতো ও? তোদের কাছে কতগুলো নিরীহ মেয়েকে ছেড়ে দিত। তোদের মতো শয়তানদের না হয় বিবেক নেই, ওর তো আছে। অন্যায়কে ধ্বংস করতে চেয়েছে, এটাই ওর দোষ ছিল। তাই তো এভাবে ওকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিলি। নাজিম, সব চাইতে কঠিন থেরাপি দে এদের, যাতে আজই শেষ দিন হয়। আর এদের বাঁচিয়ে রেখে লাভ নেই। বলে সেখান থেকে অরহান বের হয়ে গেল। আর ভিতরে থেকে চিৎকারের শব্দ ভেসে আসতে থাকে। অরহান নিজের আসনে বসে ভিতর থেকে চিৎকারের শব্দ শুনছে আর 3 বছর আগের কথা ভাবছে। অরহানের বাসায় যাওয়ার কিছুদিন পর আলিয়া শপিং এর জন্য বাইরে যায়। তখন অরহান অফিসে ছিল। অফিসে শপিং মলে যেয়ে আলিয়া কাউকে ফোন দিয়ে আসতে বলে। যাকে আলিয়া আসতে বলে সে আসলে আলিয়া একটা পেন ড্রাইভ তার হাতে দিয়ে বলে, আশা করছি এই পেন ড্রাইভে যে তথ্যগুলো আছে তা থেকে আপনাদের সুবিধা হবে। পাপের সাম্রাজ্য শেষ করতে এটাই যথেষ্ট ছিল। নিশ্চয়ই আমি আমার মিশন সাকসেস করতে পেরেছি। উক্ত ব্যক্তি হেসেই বলে, তোমার মতো মেয়ে যেন সব ঘরে ঘরে হয় মা, তাহলে কোনো বাবা মায়ের আর কোনো চিন্তা থাকবে না। একজন মেয়ে হয়ে তুমি পেরেছো সবচাইতে জঘন্য কাজগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে। কয়জন মেয়ে পারে বলো? আলিয়া বলল, প্লিজ আর দেরি করবেন না, চারিদিকে শত্রু চলে যান। উক্ত ব্যক্তি আলিয়ার কথায় মাথা নাড়িয়ে সাইজা নিয়ে আলিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আলিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিছু শপিং করে গাড়িতে উঠে যায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আলিয়ার গাড়িতে উঠে বুঝতে পারে গাড়ির ব্রেক কাজ করছে না। আলিয়ার আর বুঝতে বাকি নেই এগুলো কার কাজ, তাই মুচকি হেসে অরহানকে ফোন দেয়। কিন্তু অরহান মিটিংয়ে থাকায় আলিয়ার ফোন রিসিভ করতে পারে না। কয়েকবার ফোন দিয়ে যখন পায় না আলিয়া অরহানকে, তখন জাহিদকে ফোন দেয় আলিয়া। জাহিদ ফোন রিসিভ করে হ্যালো বলতে আলিয়া বলে ওঠে, ভাইয়া, আমার হাতে সময় খুব কম, যা বলছি মনোযোগ দিয়ে শুনবেন। অর্ণবকে আমার অফিসার সব কিছু বুঝিয়ে দিয়েছে। রিয়া নাজিম ভাইকে খুব ভালোবাসে, তাদের বিয়ে দিয়ে দিও। আনিকাকে রিয়াদ ভাইয়ার হাতে বড় ভাই হিসেবে তুলে দিও। আমার ফ্যামিলিকে তোমার ভেবে সারা জীবন পাশে থেকো। আর আমার বুকের মানিকদের দেখে রেখো। অন্যায়কে প্রশ্রয় দিতে কখনো শেখাবেন না, ন্যায়ের পথ ওদের চলতে শেখাবে ভাইয়া। আমার ওরহানকে দেখে রেখো, মাকে বলবে লুবানাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেছি। জাহিদ আলিয়ার কথা কিছু একটা আন্দাজ করে খুব ঘামতে থাকে। তারপর কাঁপা কাঁপা গলায় বলে, বনু, তুমি কোথায়? আমাকে লোকেশন পাঠাও, আমি আসছি। তুমি তো অনেক স্ট্রং বনু, এভাবে কথা বলছো কেন? তুমি তো আগুন নিয়ে খেলতে ভালোবাসো, তাহলে আজ তোমার সেই তেজ কই? আলিয়া ভিজা গলায় বলে, জানো তো ভাইয়া, যখন আপনজন পিছন থেকে ছুরি মারে না, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কষ্ট হয়। বলে ফোন কেটে দেয়। এই কথাই ছিল আলিয়ার শেষ কথা। অরহান মিটিং শেষে কেবিন থেকে আলিয়াকে অনেকবার ফোন দেয়, কিন্তু প্রত্যেকবার ফোন বন্ধ বলছে। তাই ফোন পাশে রেখে টিভি অন করে সাথে সাথে দেখে নিউজ চ্যানেলগুলোতে দেখাচ্ছে বিভিন্ন গোদাম থেকে অবৈধ জিনিস, ক্ষতিকারক ড্রাগ আর দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 400-র বেশি মেয়ে কিশোরী উদ্ধার করা হয়েছে। আর এগুলোর পেছনে অবদান আছে সিক্রেট একে মাফিয়া গ্যাংয়ের, যারা সব সময় জনগণের সেবায় নিয়োজিত। কিন্তু দেশের আইন বিভাগ তাদের নাম বলতে চাইছে না। অরহান টিভি নিউজ দেখে অবাক হয়ে গেল, কারণ যারা এই কুকর্মের সাথে জড়িত তারা আর কেউ নয়, শারমিনারা আর অ্যালেক্স। কিন্তু কে এই কাজ করলো? তখনই অরহান ফোনে জাহিদের ফোন আসে। ফোন রিসিভ করতে যা শুনলো তাতে অরহান ঠিক থাকতে পারল না। নাজিমকে চিৎকার করে ডেকে নিয়ে বের হয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু ততক্ষণে সব শেষ। আলিয়া কোমায় চলে গেছে চিরদিনের মতো।
এই খবরটা অরহানের কানে আসতেই সেদিন থেকে অরহান হাসতে ভুলে গেছে। এগুলো ভাবতে ভাবতে অরহানের চোখের কোণে পানি চলে আসে। হঠাৎ অরহানের ভাবনার মাঝে মানিক হসপিটাল থেকে ফোন দেয়। অরহান ফোন রিসিভ করতেই মানিক কেঁদে উঠল। স্যার, ম্যামকে শেষবারের মতো দেখে যান প্লিজ। ম্যামের পালস আর হার্টবিট পাওয়া যাচ্ছে না স্যার। মানিকের এ কথায় অরহান পাগল হয়ে যায়, পাগলের মতো চিৎকার করতে থাকে। নিজের আসন ছেড়ে উঠে ভিতরের রুম থেকে শারমিন আরার উদ্দেশ্যেই বলে, আমার আলিয়ার যেহেতু নিঃশ্বাস পড়ছে না এই পৃথিবীতে, তোদের কারো পড়বে না। বলে পকেট থেকে রিভলভার বের করে এক এক করে গুলি করে সবাইকে মেরে ফেলে। অরহানের এই রূপ দেখে গার্ডরা সবাই চোখে নোনা জল ফেলে, কারণে সবাই জানে অরহান আলিয়াকে কতটা ভালোবাসে। নাজিম অরহানের অবস্থা বুঝে অরহানকে ধরে সেখান থেকে বের করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ঢুকে 3 তলার এমার্জেন্সি রুমের সামনে যেয়ে সবাই দেখতে পায় কান্দারত অবস্থা। লোবানার আনিকা দৌড়ে এসে অরহানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, আলিয়া রাগ করেছে ভাইয়া, ওর রাগ ভাঙাতে বলো না ভাইয়া, মানা করো না আমাদের সবাইকে ছেড়ে যেতে। ওদের কোনো কথাই যেন অরহানের কানে যায় না। পাথরের মতো ওদেরকে নিজের থেকে ছাড়িয়ে এমার্জেন্সি কেবিনে ডক্টরের বারণ না শুনে ঢুকে যায়। তারপর আলিয়ার বেডের কাছে দিয়ে ধপ করে আলিয়ার পাশে যেয়ে বসে পড়ে। এদিকে নাজিম চোখের কোণের পানিটুকু মুছেই বলল, আজ স্যারকে জানি না কিভাবে ঠিক রাখা যাবে। পাথর হয়ে গেছে স্যার। কেন যে স্যারকে বারবার আয়লার ম্যামের থেকে আলাদা হতে হলো। স্যার এই বিচ্ছেদ সইতে পারবে না। নাজিমের কথা শুনে সবাই হু হু করে কেঁদে ওঠে। অরহান আলিয়ার বেডে বসে আলিয়ার হাত ধরে বলে উঠল, কেন বারবার তোমার ভিডিওর আগুনে পোড়াও আমার অবুঝ পাখি? কেন এত অভিমান আমার সাথে তোমার? তুমি জানো তোমার আগুনে অনেক আগেই আমি ছাই হয়ে গেছি, তারপরও এমন বিরহর শাস্তি দাও। আমি জানি তুমি ঠিক আছো, কিছু হয়নি তোমার। তোমাকে আমার পাশে চাই, সেই একই কথা বলতে। বড্ড ভালোবাসি তোমাকে। প্লিজ একবারের জন্য জেগে ওঠো। দেখো তোমার ওরহান ভালো নেই আলিয়া। ওঠো আলিয়া, প্লিজ চোখ খোলো, নিঃশ্বাস নাও ভালো করে। তোমার এই অবস্থা দেখে যে আমি ঠিকমতো শ্বাস নিতে পারছি না। বলে অরহান এক টানে আলিয়াকে বুকের ভিতর নিয়ে হাউমাউ করে কেঁদে দেয়। চিৎকার করে কাঁদতে থাকে আলিয়াকে জড়িয়ে ধরে। অরহানের কান্না দেখে ডক্টর, নার্স ও এমার্জেন্সি রুমের বাইরে সবাই কান্না করছে। অরহান আবার পাগলের মতো বলতে থাকে, এই আলিয়া, তোমার আমার বাচ্চাদের কি বলবো বলো তো? প্রতিদিন ওরা আমার কাছে এসে বলে, বলো পাপা, মামাম ঘুমিয়ে থাকে কেন, উঠে না কেন? যদি ওরা বুঝতে পারে তুমি নেই, তখন কি হবে আলেয়া? এতটা নিষ্ঠুর হয়েও না, প্লিজ। একটাবার আবার আমার কাছে ফিরে এসো। এই বুকের ভিতর তোমাকে লুকিয়ে রাখবো, আর কোথাও যেতে দিব না। একটু কথা বলো আলেয়া, আমি যে পাগল হয়ে যাব। তুমি না এই জীবন আমার চাই না। 2 সপ্তাহ ধরে আসিনি তোমাকে দেখতে, কারণ তোমাকে এভাবে নীরব মানায় না। এভাবে তোমাকে দেখতে পারি না আলেয়া। প্লিজ প্লিজ কিছু বলো। তুমি কি রাগ করে আছো আমার সাথে? মাপ চাইছি তোমার কাছে, তারপরেও এভাবে শাস্তি দিও না প্লিজ আলেয়া। বলে পাগলের মতো আলিয়াকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করছে। তারিমা মির্জা ছেলের এমন আহাজারি দেখে ভিতর থেকে গুলিয়ে যাচ্ছে। অরহান যখন আলিয়াকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে, তখন হঠাৎ মেশিনে বিপ বিপ শব্দ আবার হতে থাকে। তা দেখে ডাক্তাররা সহ সবাই অবাক হয়ে যায়। তখনই অরহান অনুভব করে হট বুকের কাছে শার্ট আলিয়া মুঠো করে ধরেছে। তারপর চোখ বুজেই আলিয়া বলে ওঠে, ওরহান, মাই লাভ, ডোন্ট ক্রাই, আই অ্যাম কাম ব্যাক। অরহান আলিয়ার এইটুকু কথায় আলিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথায় একটা চুমু দেয়। এদিকে বাইরে সবাই কান্না বাদে বহুদিন পর হাসতে থাকে। তাদের আগুন পাখিকে বেলার শেষে নিরে ফিরতে দেখে সমাপ্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।
গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।